হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। পিরামিডের ভেতরের একটা গোপন চেম্বারের ভেতর বন্দি হয়ে আছে তারা তিনজনের হাত পা সব বাঁধা। চিৎকার করে সাহায্য চাইতে পারবে, কিন্তু তাদের চিৎকার শোনার মতো কেউ নেই সেখানে। আর থাকবেই বা কী করে? তারা যে মাটির নিচে রয়েছে, বাহিরে চিৎকার পৌঁছতেই পারবে না। আখি আর সালমার জ্ঞান ফেরেনি, শুধু সজাগ চোখে চারিদিকে তাকিয়ে দেখছে। এই মুহূর্তে তার কিছুই করার নেই, চুপচাপ দেখা ছাড়া। ধীরে ধীরে সালমা আর আখি চোখ মেলে তাকায়। তারাও কিছু বলে না, শুধু মনে করার চেষ্টা করে তারা আসলে কোথায় আছে। চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য, যখন সালমা গিয়ে সেই লোকগুলোকে জিজ্ঞেস করেছিল সেই মমির ব্যাপারে, আর সাথে সেই পিরামিডের আর কি পাওয়া গেছে সেগুলো সম্বন্ধে। তখন তারা তেমন কিছুই গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারে না। তারা তখনই সেখান থেকে ফিরে আসতে চায়। গাড়িতে উঠে যখন গাড়ি চালানো শুরু করে দেয়, তখন কিছু দূর যাওয়ার পর একটা লোক তাদের গাড়ি আটকে দাঁড়ায়। সেই লোককে জিজ্ঞেস করলে সে বলে তার সাহায্য দরকার, শহরের দিকে তাকে নামিয়ে দিলেই হবে। সে ইংরেজি জানে না, তাই সালমা তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে শুরু করে দেয়। এক সময় হঠাৎ করে সেই লোকটা একটা জায়গায় গাড়ি থামাতে বলে। সেই লোক সেখানে যেই নেমে যায়, তখনই বিকট একটা শব্দ তাদের কানে আসে। চাকা ফেটে যাওয়ার শব্দ। কেউ গুলি করে চাকা ফুটো করে দিয়েছিল। যখন তারা গাড়ি থেকে নামতে যাবে, তখনই সেই লোক তাদের দিকে পিস্তল তাক করে আর একে একে ওদের সবাইকে ঘিরে ধরে। আরও বেশ কয়েকজন লোক, তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। ওরা তিনজন কিছুই বুঝে উঠতে পারছিল না আসলে সেখানে হচ্ছিলটা কি, আর তাদেরকে কেন কেউ ক্ষতি করতে চাইবে। তারা কিছু একটা করবে তার আগেই সেই লোকগুলো তাদের মুখে রুমাল ছুঁয়ে দেয় আর তারা অজ্ঞান হয়ে যায়। আর এখন তারা একটা বদ্ধ ঘরে। সেই লোকগুলোর কথা শুনে সালমা নাকি বুঝতে পেরেছিল সেটা নাকি একটা পিরামিডের গোপন চেম্বার। মিস্টার থ্রিলার সেখানে আসার পর থেকে ঝিমিয়ে গেছে, কিছুই বলছে না সে। হয়তো বোঝার চেষ্টা করছে কি করে কি করবে। তার আগেই ঘরে প্রবেশ করে তিনজন লোক। সবার মুখে কাপড় দিয়ে বাঁধা ছিল, আর মাঝের লোককে দেখে মনে হচ্ছিল সেই সর্দার টাইপ কিছু হবে। মিস্টার থ্রিলার প্রথমবার মুখ খোলে। পিরামিডের বন্ধ করে আমাদের আটকে রাখার কারণ কি জানতে পারি? আর আমাদের যে কারণে আটকে রাখা হয়েছে তার কিছুই আমাদের জানা নেই। সেই কথা শুনে সর্দারটা হাসতে শুরু করে দেয় আর স্পষ্ট ইংলিশে বলতে থাকে, সেই মমি আর পিরামিডের ব্যাপারে বাহিরের কেউ এসে জিজ্ঞাসাবাদ করেছে, এর অর্থ একটাই, তারা অনেক কিছুই জানে সেটা সম্পর্কে। আর আমরা যে জিনিস খুঁজে বেড়াচ্ছি সেটা নিয়ে আর কাউকে তো বলতে দিতে পারি না। আমরা সত্যিই কিছু জানি না। আমরা এখানে এসেছি শুধুই রহস্য সমাধান করতে। একটা রানীর কফিনে কি করে একটা পুরুষের লাশ আসলো সেটা জানার জন্য এসেছি আমরা। মিনতি করে বলল মিস্টার থ্রিলার। তার চোখ মুখ তখন অনেকটা নির্বোধের মতো হয়ে আছে। কথার ধরন দেখে বোঝা যাচ্ছে সে ওই লোকগুলোর সামনে নিজেকে বোকা প্রমাণ করার চেষ্টা করছে। সেই লোক আবার গম্ভীর কণ্ঠে বলল, রানী রিসুস্তানের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেই সাথে মৃতদেহ যদি খুঁজে পাওয়া যায়, তাহলে সাথে খুঁজে পাওয়া যাবে প্রচুর অর্থ সম্পদ, কারণ তার সাথে রেখে দেওয়া হয়েছিল সেই সব কিছু। কিন্তু সব কিছু পাল্টে যায় যখন কবর ছড়িয়ে পড়ে সেখানে রানীর মৃতদেহ নেই। কথাটা শুনেই মিস্টার থ্রিলারের ভ্রু কুঁচকে যায়। সে আবার সেই স্বরে বলে, আমরা এসবের কিছুই জানি না, দয়া করে আমাদের খুলে বলুন। সেই লোকটা এবার তীক্ষ্ণ চোখে তাকায় তার দিকে, তারপর আবার বলতে শুরু করে দেয়, এইসব বলে লাভ নেই, কারণ আমরা জানি তোমরা এখানে এসেছো সেই সম্পদ লুটপাট করে নিয়ে যেতে। আর রানী রিসুস্তান যখন মারা যায়, তখন তার কফিন অনেক বড় করে বানানো হয়। বেঁচে থাকতে সে অনেক বিলাসিতার সাথে থাকত, তাই তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরেও যেন সে বিলাসিতার সাথে থাকতে পারে। তাই যখন সে মারা যায়, তখন তার বিলাস কফিনের এক পাশে তাকে মমি করে রাখা হয়, আর পুরো কফিনের ভিতরে রেখে দেওয়া হয় মূল্যবান সব সম্পদ, হীরা মণি মুক্ত সব কিছু। এক কথায় গুপ্তধন।
কিন্তু সেই সব কিছু এখন কোথায় তা কেউ জানে না। কয়েক বছর আগে খুঁজে পাওয়া যায় রানী রিসিস্তানের পিরামিড। সেখানে সবচেয়ে রাজকীয় সেই কফিন পাওয়া যায়। সেখানে নাম খোদাই করে লেখা ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কফিন ছিল সাধারণ মাপের, আর তার ভিতরে কোনো ধন সম্পদ কিছুই পাওয়া যায়নি। এমনকি আশেপাশে কোথাও কিছু পাওয়া যায়নি। আর সেই কফিনের ভিতরে লাশটাও নাকি রিসিস্তানের নয়, একটা পুরুষের লাশ। তখন থেকেই সবাই ধারণা করতে শুরু করে দেয় রানীর কফিন নয় ওটা। সবাইকে বোকা বানানোর জন্য ওই পিরামিড তৈরি করা হয়েছিল রানী নিজে। আর সেখানে অন্য কারো লাশ রেখে নিজের জন্য আরেকটা গোপন সমাধিস্থান বানায়। সেখানে এখনও তার লাশ সহ সব গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেই জায়গায় কোথায় তা কারো জানা নেই। সেই জায়গা যে খুঁজে বের করবে সেই মারা যাবে, সেই আস্তকাও সামনে আসে। কারণ সেই পিরামিডের ভিতরে এমন কিছু ফলক ছিল যেগুলোতে সেই জায়গা সম্বন্ধে কিছু সূত্র দেওয়া ছিল, আর সেই অভিশপ্ত লেখা ছিল। কিন্তু আজ পর্যন্ত কেউ সেগুলো খুঁজে বের করতে পারেনি। সেই সব সূত্র কোনোভাবে চুরি হয়ে যায়, সাথে করে সব কিছুই গায়েব হয়ে যায়। তখন থেকেই পাল্টে যায় সব। সেই সূত্র মিশরের কোনো গ্যাং চুরি করেনি, বাহিরের কেউ সেগুলো চুরি করেছে। আর সেই কারণে এখন পর্যন্ত সবাই সেই সম্পদ খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। সবাই খুঁজে বেড়াচ্ছে সেই সব সূত্র। সেগুলো একবার কারো হাতে পড়লেই সে পৌঁছে যাবে সেই গুপ্তধন পর্যন্ত। কথাগুলো শেষ করার পর সেই লোক বাকি দুজনকে নিয়ে চলে যায়। হঠাৎ করে মুখ খুলে আঁখি। সে সালমার দিকে তাকিয়ে বলে, তুমি তো এখানেই আছো এতদিন, তুমি কি এসব জানো না? আর আর্কিওলজি নিয়ে পড়াশোনা করো, তোমার তো এসব জানা উচিত ছিল। আপনারা যতটা অবাক হয়েছেন ঠিক ততটাই আমিও হয়েছি, কারণ এইসব নিয়ে কেউ কিছুই জানে না। কারো কাছে এসব নিয়ে কোনো ধারণাই ছিল না। হতে পারে সেই পিরামিড আবিষ্কারের পরপরই কেউ একজন সেগুলো চুরি করে, আর সরকার লজ্জা লুকিয়ে রাখার জন্য কাউকে সেই বিষয়ে জানান না। সেটা নিয়ে একবার কথা উঠেছিল যে সবাই গুজব মনে করে উড়িয়ে দেয়। তার চেয়ে বড় রহস্য হয়ে থেকে যায় মেয়ের লাশ কী করে ছেলের লাশ হয়ে গেল সেটা নিয়ে। এতক্ষণ তাদের দুজনের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল মিস্টার থ্রিলার। শেষ পর্যন্ত সে বলে, সেই ছাত্রদের কাছে আছে সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর উপায়, আর এটা কেউ একজন জানতে পেরে যায়। তাই সে এক এক করে সবাইকে খুঁজে বের করে আর মেরে ফেলে। হয়তো সে ওই সূত্রগুলো খুঁজে পেয়েছে আর সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছে গেছে। কথাটা শুনে তার দিকে একসাথে আঁখি আর সালমা বড় বড় চোখে তাকায়। মিস্টার থ্রিলার সেদিকে তাকিয়ে একটা রহস্যের হাসি দেয়, তারপর বলে, অনেক তো হলো, এবার একটু আইসক্রিম খাওয়া যাক। আমার খুব ক্ষুধা পেয়েছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে, রহস্য এখনও বাকি আছে। কথাটা বলেই মিস্টার থ্রিলার জোরে একটা শীষ দিল। সাথে সাথে ঘরে প্রবেশ করলো সেই সর্দার। মিস্টার থ্রিলার তাকে দেখে আইসক্রিম দিতে বলল। সর্দার সেটা শুনে হো হো করে হাসতে লাগলো। সেই হাসি দেখে মিস্টার থ্রিলারের চোখ ধপ করে জ্বলে ওঠে, আবার নিভে গেল। সেই সর্দার আবার চলে গেল। আঁখি আর সালমা তাকিয়ে আছে তার দিকে। তারা এখনো বুঝতে পারছে না সেই পরিস্থিতিতে একজন কী করে আইসক্রিম খেতে চায়। হঠাৎ করে তারা দুজন দেখে মিস্টার থ্রিলার উঠে দাঁড়িয়েছে। অবাক হয়ে যায় তারা দেখে মিস্টার থ্রিলারের হাতে ছোট্ট একটা ছুরি। সেটা দিয়ে নিজের বাঁধন খুলেছে, সেটা বুঝতে বাকি থাকে না তাদের। আঁখি আর সালমাকেও মুক্ত করে দেয় সে। তারপর আবার একটা শীষ বাজায় আর দরজার সাইডে দাঁড়িয়ে থাকে। যেই সেই লোকটা দরজা দিয়ে ঢুকতে যাবে তখনই মিস্টার থ্রিলার তার গলায় সেই ছোট্ট ছুরিটা বেঁধে ধরে আর তাকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে। যেই তারা বাহিরে বের হয় সাথে সাথে তাদের ঘিরে ধরে কয়েকজন। তাদের সবার হাতে বন্দুক ছিল, কিন্তু তাদের সর্দারের জীবনের ঝুঁকি নিতে কেউ রাজি নয়। তখন মিস্টার থ্রিলার সবাইকে আদেশ দেয় বন্দুক ফেলে দেওয়ার জন্য। তারা সেটাই করে। এরপর সালমাকে বলে সব বন্দুক তুলে নিতে। সালমা সেটাই করে। এরপর মিস্টার থ্রিলার সেই ছুরি পকেটে রেখে বন্দুক তাক করে ধরে সেই লোকের মাথায়। আঁখি আর সালমাও একটা করে বন্দুক হাতে নেয়। তারপর সেই বদ্ধ জায়গা থেকে বেরিয়ে আসে। সেটা আসলে কোনো পিরামিড ছিল না, সেটা আসলে একটা কারখানা ছিল। সালমা ভুল শুনেছে। বাহিরে দুটো গাড়ি ছিল, একটা
তারা যেটাতে করে এসেছিল, গাড়ির চাকা ঠিক করেছে সেই লোকগুলো, সেটাতে চড়ে বসেছে তারা। আর বাকি একটা গাড়ির সব কয়টা চাকাতে গুলি করে সেগুলো পাংচার করে দেয়। সর্দারকে নিয়েই তারা সেই গাড়ি নিয়ে রওনা দেয়। পেছন থেকে হঠাৎ গর্জে ওঠে বন্দুক। একটা গুলি এসে লাগে সোজা আখির হাতে। চোখ জল জল করে ওঠে মিস্টার থ্রিলারের। বুঝতে পারে কারো কাছে এক্সট্রা বন্দুক ছিল, সেই গুলি করেছে পেছন থেকে, কিন্তু লক্ষ্য ভুল করে সেটা তার জায়গায় আখির গায়ে লেগেছে। কিন্তু সালমার কথায় সে বুঝতে পারে সেই লোকগুলোর লক্ষ্য ঠিকই ছিল, তাকে বাঁচাতে গিয়ে আখির গুলি লেগেছে। মিস্টার থ্রিলার সেই লোকগুলোর সর্দারের পায়ের হাঁটুতে একটা গুলি করে রাস্তায় ফেলে দেয় আর গাড়ি সোজা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় সালমাকে। গাড়ির গতি কিসের বেড়ে যাবে তার বদলে গতি ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। মিস্টার থ্রিলার লক্ষ্য করে সালমার চোখে মুখে একটা বিস্ময় ছেয়ে আছে। প্রথমবারের মতো ধক করে ওঠে তার বুক। সামনে তাকিয়ে দেখে ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে আসছে একটা ট্রাক, আর সেটা তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। সালমা চিৎকার করে ঘোষণা দেয় যে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে। তাদের হাতে তখন সময় খুবই কম। যদি তাড়াতাড়ি কিছু করা না যায় তাহলে সেই ট্রাক তাদের পিছে চলে যাবে। গাড়ি আর এক পাও নড়ল না, তাই তারা যত দ্রুত সম্ভব গাড়ি থেকে নেমে গেল। তারা নেমে যাওয়ার সাথে সাথে বিশাল সেই ট্রাক জোরে এসে ধাক্কা দিল সেই গাড়িকে। গাড়িটা উড়ে গিয়ে তাদের সামনে এসে পড়ল, আর সাথে সাথে সেখানে আগুন লেগে গেল। তারা যদি সেই গাড়িতে থাকতো তাহলে তাদের অবস্থা সেই আগুনের সাথেই শেষ হয়ে যেত। কথাটা ভাবতেই মিস্টার থ্রিলার বাদে বাকি দুজন শিউরে ওঠে। আখির হাত দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, না হলে রক্ত বেরিয়ে এসে মারা যাবে। সেই ট্রাক আর পেছনে না তাকিয়ে সোজা রাস্তা ধরে চলে যায়। জনমানবহীন জায়গায় যখন কিছু করার ছিল না তখন একটা গাড়ি এগিয়ে আসে তাদের দিকে। একটা যুবক সেই গাড়ি থেকে নেমে যায়। মিস্টার থ্রিলার চিনতে পারে তাকে। সেটা ওই যুবকটাই ছিল যে রাস্তায় তাদের বাঁচিয়েছিল সেই গুন্ডাগুলোর হাত থেকে। মিস্টার থ্রিলার আর কোনো কিছু না ভেবে আখিকে নিয়ে গাড়িতে উঠে বসে। সবাই গাড়িতে উঠে বসার সাথে সাথে গাড়ি ছেড়ে দেয় আর একেবারে হাসপাতালে এসে দাঁড়ায়। তারপর তারা আখিকে একটা ওয়ার্ডে ভর্তি করিয়ে দিয়ে বসে পড়ে সব রহস্যের জট খোলার জন্য। মিস্টার থ্রিলারের তীক্ষ্ণ নজরের দিকে হাসি মুখে তাকিয়ে আছে সেই যুবক। ঠিক সেই সময় হঠাৎ করে মিস্টার থ্রিলারের নিজেকে একেবারে সাধারণভাবে করে নেয়। একটা হোটেলে বসেছিল তারা। হঠাৎ করে সেই যুবক সেখানে আইসক্রিম অর্ডার করে। ভ্রু কুঁচকে যায় মিস্টার থ্রিলারের। সেই যুবক হাসি হাসি মুখে তাদের দিকে তাকিয়ে বলে, মিস্টার থ্রিলার একবার মনে করেছিল যে সে আইসক্রিম খাবে, সেটা সেই যুবক কী করে জানবে? কিন্তু তার কথা শোনার পর সেই সন্দেহ দূর হয়ে যায়। বরং সেই যুবকটাও তার মতো আইসক্রিম প্রিয়, সেটা জেনে খুশি হয়। আইসক্রিম আসার পর খুব সুন্দর করে সেগুলো শেষ করে তারা তিনজন। মিস্টার থ্রিলার মানতে বাধ্য হয় সেখানকার আইসক্রিম কতটা সেরা। সেই যুবক আবার মুখ খোলে, আমি আসলাম শেখ, মিশর পুলিশ ডিপার্টমেন্টের সদস্য। তখন রাস্তায় আপনাদের সাথে দেখা হয়েছিল। মনে হয়েছিল আপনারা ভালো মানুষ, তাই আর জিজ্ঞাসাবাদ কিছু করে ওঠা হয়নি। কিন্তু যখন আজকে আমি বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে বিকট একটা শব্দ কানে যায়। তখন গাড়ি ঘুরিয়ে সেদিকে গিয়ে দেখি আপনারা দাঁড়িয়ে আছেন আর একজন আহত। মিস্টার থ্রিলার আইসক্রিমের শেষ চামচ মুখে দিয়ে বলতে শুরু করে দেয়, আমি নিক, আর ওইটা হলো আমার সহকারী আখি। বাংলাদেশ থেকে এসেছি আমরা এখানে একটা খুনের তদন্ত করতে। কিন্তু কিসের কি, সব ভেস্তে দেয় সেই লোকগুলো। পিরামিডে একটা রহস্য পেয়ে সেখানে যাই, আর ডাকাতরা বন্দি করে আমাদের। সেখান থেকে কোনো মতে যখন পালিয়ে আসছিলাম তখন একটা ডাকাতের গুলি লাগে আখির হাতে। অতপর একটা ট্রাক কই থেকে যেন মারতে আসে আমাদের, কিন্তু সেখান থেকেও বেঁচে যাই। এরপর আরও কিছু কথা বলে মিস্টার থ্রিলার সেই যুবককে, কিন্তু আপনারা মিশর পুলিশের সাথে যোগাযোগ করেননি কেন? আমরা সাহায্য করতে পারতাম আপনাদের। প্রশ্ন করে বসে যুবক আসলাম শেখ। তোতলাতে শুরু করে মিস্টার থ্রিলার। সেটা আসলে তার অভিনয়। সে বলে, মানে ছোট একটা রহস্যের জন্য আমরা এসেছি। এটা নিশ্চিত হতে এসেছি যে খুনের সাথে আসলেই মিশরের কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু সেই সব কিছুই নেই, খালি বিপদে পড়ছি। মিশর পুলিশের কোনো সাহায্য দরকার নেই আমাদের। যা যা ঘটেছে সবই ছিল দুর্ঘটনা, আর কয়েকদিন এখানে থেকেই চলে যাব আমরা।
আসলাম শেখ উত্তরটা শুনে একটা রহস্যের হাসি দিল। তারপর তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। মিস্টার থ্রিলার তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আখির কেবিনে গেল। হাত ফুলে গুলি বেরিয়ে গিয়েছিল, তাই তেমন কিছু হয়নি। মিস্টার থ্রিলার সেখানে গিয়ে চুপচাপ বসে থেকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় আখি পেছন থেকে তার হাত টেনে ধরে আর বলে, আপনার জীবন বাঁচালাম, একটা ধন্যবাদ কি আমার প্রাপ্য নয়? প্রশ্নের জবাবে মিস্টার থ্রিলার আস্তে করে নিজেকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আখির চোখ দিয়ে নীরবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যেটা শুধু সেই দেখল। মিস্টার থ্রিলার সালমাকে নিয়ে বেরিয়ে পড়ল, কারণ হাসপাতালে তাদের আর কেউ নেই। সালমাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে মিস্টার থ্রিলার একাই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটা হোটেলে বসে আবার আইসক্রিমের অর্ডার করে গভীর চিন্তায় ডুবে যায়। মদ গাঁজাকে যেমন মানুষ আসক্ত হয়ে থাকে, তেমনি মিস্টার থ্রিলারের দুর্বলতা হলো ঠান্ডা আইসক্রিম। সেটা খেলে তার মাথা বিদ্যুৎ গতিতে কাজ করতে শুরু করে দেয়। অনেক কঠিন কাজের পেছনের সফলতা লুকিয়ে আছে সেই আইসক্রিমের মধ্যে। চিন্তা করতে করতে কিছু একটার হিসেব মেলাতে শুরু করে দেয় মিস্টার থ্রিলার। যখন তার আইসক্রিম শেষ হয় তখনই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। হোটেলের সেই ঘরে বসে আছে আখি আর মিস্টার থ্রিলার। তাদের সামনে রয়েছে কিছু পাথরের ফলক। আখির হাতে তখনও ব্যান্ডেজ করা, কোনো কাজ ঠিক মতো করতে পারছে না। আর মিস্টার থ্রিলার এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। পুরনো আমলের পাথরের ফলক, সেখানে প্রাচীন মিশরীয় ভাষায় কিছু লেখা আছে, যার অর্থ তারা কিছুই বুঝতে পারছে না। আখি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। প্রাচীন অভিশাপ। হঠাৎ করেই আখির মুখ থেকে বেরিয়ে যায় শব্দটা। চট করে একবার আখির দিকে তাকায় মিস্টার থ্রিলার। আখি বুঝতে পারে এখন তার জবাব দিতে হবে। মুখ খুলে সে, ফলকগুলো দেখে মনে হচ্ছে অনেক প্রাচীন সেগুলো, আর আমরাও খুঁজেছিলাম সেই রকম কিছু। আর এগুলো কথার নিচে বড় বড় করে কিছু লেখা আছে। আমি গুগলে দেখেছি, যেই সব প্রাচীন কাহিনী অভিশপ্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের গায়ে এরকম করে লেখা হতো। সেই সব অভিশাপ, সেটা দেখেই আন্দাজ করেছি। মিস্টার থ্রিলার আবার সেদিকে দৃষ্টি দিল। সেগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না কিছু। সকাল সকাল যখন সে হোটেল থেকে বাহিরে যাবে, তখন হোটেলের ম্যানেজার তার হাতে একটা ব্যাগ তুলে দেয়। সেটা নাকি কেউ একজন তাকে দিতে বলে গিয়েছিল, কিন্তু সেই লোকের চেহারা ঢাকা ছিল। ম্যানেজার সেই লোককে দেখলে চিনতে পারবে না। যখন সেই ব্যাগ সে ঘরের ভেতর নিয়ে আসে, তখন সেখান থেকে বেরিয়ে পড়ে সেই ফলকগুলো। সেখানে দুর্বোধ্য ভাষায় কিছু লেখা আছে, আর খোদাই করা কিছু চিত্র আছে। বেশি বড় পাথর ছিল না সেগুলো, তাই সহজেই ব্যাগে এঁটে গেছে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ল কেউ। মিস্টার থ্রিলার এসে দরজা খুলে দিল। বাহিরে তাকিয়ে দেখে সালমা দাঁড়িয়ে আছে। মিস্টার থ্রিলারই তাকে ফোন করে আসতে বলেছিল। মেয়েটা বিশ্বাসী, সেটা বুঝে গেছে তারা। সেই কারণে তাকে অনেক কিছুই খুলে বলেছে মিস্টার থ্রিলার। আর সে যেহেতু আর্কিওলজিতে পড়াশোনা করে, তাই তার বোঝার কথা সেই লেখাগুলো এর সেই সব চিত্রে কি আছে সেগুলো। সালমা সেই পাথরের ফলকগুলো একবার দেখেই চেঁচিয়ে ওঠে আর বলে, এগুলো সেই পাথরের ফলক যেগুলো রানী সুইস্তানের সমাধি থেকে চুরি করে গিয়েছিল। তুমি কি করে বুঝলে? বিস্ময় ফুটে উঠল মিস্টার থ্রিলারের কণ্ঠে। সালমা আবার বলল, এখানে স্পষ্ট করে লেখা আছে কত সালে রানী সুইস্তান মারা গেছে আর কত সালে তার জন্ম হয়েছে। এখানে আরও লেখা আছে, আমি নিজেই সমাধি লুকিয়ে রাখলাম এমন এক জায়গায় যেখান থেকে আমাকে খুঁজে বের করার অসাধ্য হয়ে উঠবে সবার জন্য। আর কেউ যদি আমাকে খুঁজে বের করে, তাহলে তার অভিশাপের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবে সে। কথাটা রানী সুইস্তান নিজে লিখেছে, আর নিজে তার নিজের নাম নিয়ে দিয়েছে। এটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তিনি যথেষ্ট বুদ্ধিমতী ছিল। কেউ যেন তাকে তার সমস্ত সম্পদ কোনোদিন খুঁজে না পায়, তার ব্যবস্থা করে রেখে গেছে সে নিজে হাতে। কিন্তু এটা বুঝতে পারছি না, আপনি এসব খুঁজে পেলেন কি করে? মিস্টার থ্রিলার গম্ভীর হয়ে গেছে। সে রহস্য উদ্ধার করতে এসেছিল সেই 4টা খুনের। এখন আরেকটা রহস্য তার পেছনে পড়ে আছে। মিস্টার থ্রিলার উত্তর দিবে তার আগেই আখি বলল, সে কি উত্তর দিবে?
সে টাকার জন্য সব কিছু করে, এইসবের জন্য তো থাকে। কেউ টাকা দেয়নি যে সে ওই সব মমি টমি খুঁজে বের করবে। আখির কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করলো মিস্টার থ্রিলার। সে সালমার দিকে তাকিয়ে বলল, বুঝতে পেরেছি আমি। সেই ফলকে নিশ্চয়ই সেই গোপন জায়গার নকশা আছে, সেটা নিশ্চয়ই তুমি খুঁজে বের করতে পারবে। আর কি করে সেই ফলকগুলো সে পেয়েছে সেগুলো খুলে বলে মিস্টার থ্রিলার। আখি একবার সেই ফলকগুলোর ছবি তুলে নেয়, তারপর বলে, অনেক পুরনো আমলের নকশা, লাইব্রেরি ছাড়া এটার মানে বের করা সম্ভব না। আমাকে 12 ঘন্টা সময় দিন, সেই জায়গা কোথায় আমি বলে দিতে পারবো। মিস্টার থ্রিলার মুচকি এসে সময় দিল তাকে। সালমা চলে গেল। আখি মিস্টার থ্রিলারকে বলল, একটা অচেনা মেয়েকে এত কিছু বলার মানে কি? সেও তো আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমরা এখানে কেন এসেছি সেটা সে ভালো করেই জানে। আর আমাদের মারতে ট্রাক এনেছিল কেন, আমরা এখানে কেন এসেছি সেটা সে ছাড়া আর কেউ জানতো না। এর মানে কি সালমা এসব করেছে না? আর সেই ফলকগুলো সালমাই আমাদের পাঠিয়ে দিয়ে দেয়নি তো? আখির কথা শুনে মিস্টার থ্রিলার চুপ করে থাকলো, কারণ তার কথায় কিছুটা যুক্তি আছে। মিস্টার থ্রিলার বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি সেখানে, কিন্তু কিছু এর ভাবার নেই। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে আছে। এদিকে আখি বুঝতে পারছে না মিস্টার থ্রিলার সেই 4টা খুন সহ এই মমি রহস্য ভেদ করার জন্য কেন উঠে পড়ে লেগেছে। মিস্টার থ্রিলার টাকা ছাড়া কোনো কাজ করে না, সেটা সে ভালো করেই বুঝে গেছে। হঠাৎ করে তার চোখ জলজল করে ওঠে। মিস্টার থ্রিলারের দিকে চোখ বড় বড় করে তাকায়, কারণ মিস্টার থ্রিলার এমনি এমনি সেই রহস্য ভেদ করার জন্য উঠে পড়ে লাগেনি। সেই মমির সাথে আছে কোটি টাকার সম্পদ, সেগুলো মিস্টার থ্রিলারের চাই, সেটা আখি বুঝে ফেলেছে। একটা কেস যখন তার হাতে আছেই আর সেটার আছে সেই প্রাচীন রহস্য জুড়ে গেছে, তখন সেই সুযোগ মিস্টার থ্রিলার কখনো হাতছাড়া করবে না। টাকার জন্যই সে সব ধরনের রিস্ক নিতে রাজি। মিস্টার থ্রিলার আখির দিকে তাকিয়ে বলল, সেই 4 খুনগুলো হয়েছে এই ফলকগুলোর কারণে। খুনের কারণ এখন আমার কাছে স্পষ্ট। যখন সেই পিরামিড আবিষ্কার করা হয় তখন সেখানে ছিল সেই সব স্টুডেন্ট। তারা হঠাৎ করে খোঁজ পায় সেই ফলক, আর তাদের মধ্যে হয়তো কেউ জানতে পেরেছিল সেখানে কি লেখা আছে। আর তাই তারা ঠিক করে সেই গুপ্তধন খুঁজে বের করে তারা সবাই মিলে ভাগ করে নেবে। কিন্তু তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় সেই অভিশাপ। সেই ফলকগুলো সহ হয়তো তাদের কেউ দেখে ফেলে বা সব কথা শুনে ফেলে। তাই সেই স্টুডেন্টরা যখন ফিরে যায় আমেরিকা আর পুরো প্রস্তুতির সাথে আসার পরিকল্পনা করে, তখন হঠাৎ করে তাদের ভিতর থেকে একজন একজন করে মরতে শুরু করে দেয়। সেই সময় তাদের মনে সেই অভিশাপের কথা গেঁথে যায়। তারা নিজেদের দেশে পালিয়ে যায়, কিন্তু সবাই তো আর নিজেদের পরিচয় পাল্টাতে পারেনি। সেই জন্য সেই 4 জন সবার শেষে মারা যায়। আর তাদের কাছেই ছিল সেই ফলক, তাদের কাছে থেকে সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা পরিচয় পাল্টেছিল সেটা তাদের পরিবারের লোকেরা জানতো, কিন্তু এমন সতর্কতার সাথে তারা সব কিছু করেছে যে কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। এই ফলকগুলো এখন কেউ একজন আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এর অর্থ কেউ জানে আমি কে আর এখানে কি করতে এসেছি, কিন্তু এগুলো আমাকে দেওয়ার উদ্দেশ্য আমি এখনও বুঝে উঠতে পারছি না। সে এইসব ফলক ব্যবহার করে সুন্দর করে সেই গোপন জায়গা থেকে গুপ্তধন খুঁজে বের করে চুপচাপ সরে যেতে পারত, কিন্তু সেটা না করে আমাকে এইসব পাঠিয়ে দেওয়ার মানে কি? মিস্টার থ্রিলারের গলায় রহস্য ফুটে উঠল। সবটা শুনে আখি বলল, যেই পাঠিয়ে থাকুক, লাভটা তো আপনারই। আপনি এইসব ফলক থেকে সেই জায়গা নকশা বের করে সেখানে গিয়ে সেই গুপ্তধন খুঁজে বের করতে পারবেন, কারণ সেটা সেখানেই আছে। বোঝা যাচ্ছে? তা না হলে এই ফলক কেউ এখানে পাঠাতো না। আখির কথা শুনে মিস্টার থ্রিলার আবার হেসে দিল। সে বলল, এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো ওই পুরুষ মমি যেখানে রাখা হয়েছে সেটা ভালো করে দেখা। সেখান থেকেও আমরা কিছু বুঝতে পারি। একটা রানীর কফিনের রানী চাইলে খুব সহজেই সেখানে একটা নারীর লাশ রেখে সবাইকে আরও ভালো করে বোকা বানাতে পারত, কিন্তু সেটা না করে সেখানে রয়েছে পুরুষের মমি। আসলে সেই রানীর মাথার মধ্যে চলছিলটা কি? নাকি কেউ একজন মানুষকে ধোকা দেওয়ার জন্য কোনো পুরনো একটা মমি এনে সেই কফিনের মধ্যে রেখে দিয়েছে? কিন্তু সেটা কোনো রকম করে সম্ভব নয়, কারণ কফিন আবিষ্কারের সময় সেখানে অনেক মানুষ থাকে, তারা নিজের চোখেই সব দেখেছে। কিন্তু ফলকগুলো আশেপাশে থাকার কারণে সেই ছাত্রছাত্রীরা সেগুলো চুরি করতে পেরেছিল সহজেই। তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা এখন যাব মিশরের জাদুঘরে।
কারণ এখন সেখানে রাখা হয়েছে রানীর কফিন আর সেই মমি। আর সেই খনন কাজে যে প্রফেসরের নির্দেশনাতে হয়েছিল তার সাথেও কথা বলে দেখতে হবে। জবাব দিল মিস্টার থ্রিলার। কথা শেষ হতেই সে সালমাকে ফোন করলো। তাকে ফোন করে কিছু কাজ দিল। আখি এখনও বুঝে উঠতে পারছে না মিস্টার থ্রিলার আসলে চাচ্ছেটা কি। সালমাকে এরপরও বিশ্বাস করছে দেখে আখির প্রচুর খারাপ লাগছে। তার বুকের মধ্যে এক প্রকার চাপা ভালোবাসা আর বাহিরে এক প্রকার ঘৃণার জন্ম নিয়েছিল মিস্টার থ্রিলারের প্রতি। মনে হচ্ছিল দুই নৌকার মাঝে পা দিয়ে আছে সে। সময় থাকতে থাকতে তাকে বেছে নিতে হবে কোন পথে যাবে সে, আর সেটা না হলে সে মারা যাবে। প্রফেসর ইউনুস আক্তাফের অফিসে বসে আছে মিস্টার থ্রিলার এবং আখি। তাদের ভাগ্য ভালো প্রফেসর ইউনুস ইংরেজি জানে, তা না হলে বিপদে পড়তে হতো তাদের, কারণ সেখানে সালমা ছিল না। সে প্রফেসরের সাথে তাদের একটা মিটিং ফিক্সড করিয়ে দিয়েছে। সালমা যে কতটা কাজের সেটা আখিও মনে মনে স্বীকার করতে বাধ্য। প্রফেসর ইউনুস প্রশ্ন করল, আমার কাছে কি জানতে চাও তোমরা? আমার হাতে খুব বেশি সময় নেই, কিন্তু কিছুক্ষণ পরেই আমাকে বের হতে হবে একটা কাজে। আমরা আপনার বেশি সময় নিব না স্যার, শুধু কয়েকটা প্রশ্ন করব। রানী রিসুইস্তানের পিরামিড আবিষ্কারের পর সেখান থেকে যেই লাশ বা মমি পাওয়া গেছে সেটা নিয়ে আমরা জানতে এসেছি। আসলে সেই লাশ কতদিন ছিল সেখানে, বা কেউ কি সেটা পাল্টে দিতে পারে না? হয়তো সেখানে কোনো নারীর লাশ ছিল, কিন্তু কেউ আমাদের বিভ্রান্ত করার জন্য সেখানে পুরুষের লাশ রেখে দিয়েছে। মিস্টার থ্রিলারের মুখে রানী সুইস্তানের নাম শুনে কেমন জানি করে উঠল প্রফেসর। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, ইতিহাসের থেকে জটিল, কখন কোথায় কি হয়েছে সেটা পড়া মুশকিল। তোমরা যা জানতে এসেছো সেটা আমি বুঝে গেছি। তাহলে শোনো, সেই লাশ ঠিক তত বছর পুরনো যত বছর আগে রানী মারা গেছে। এর অর্থ নিশ্চয়ই বোঝার কথা, অন্য কোনো কারণে সেই লাশ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমাদের আগে কারোর পাশাপ সেখানে পড়েনি। ইতিহাস ঘাটলে বেরিয়ে আসে রানীর সুইস্তানের এর বীরত্ব এবং বুদ্ধির কথা। আমাদের সবার ধারণা তিনি কিছু একটা করেছেন এই ক্ষেত্রে। আর সেই কফিনের আশেপাশে তেমন কোনো দামি জিনিস পাওয়া যায়নি। শুনলাম তোমরা নাকি সেই জায়গায় গিয়েছো, সেখানে সেই মমি রাখা আছে। সেখানে গিয়ে নিশ্চয় বুঝতে পেরেছ সেটা অনেক পুরনো লাশ, এর ভিতর আর কোনো রহস্য নেই। এখন তোমরা যেতে পারো। এতক্ষণ আখি প্রফেসর ইউনুসের সংগ্রহশালা ঘুরে ঘুরে দেখছিল। অনেক ভালো ভালো জিনিস তার সংগ্রহে আছে। প্রাচীন আনুবিসের মূর্তিসহ গ্রিক পুরাণের আর মিশরের প্রাচীন দেবতা ফ্রিংসের মূর্তিও। ফ্রিংস হলো এক ধরনের দেবতা। প্রাচীন গ্রিক পুরাণে এর নাম উল্লেখ আছে। এর মুখমণ্ডল সিংহের মতো আর পেছনের অংশ মানুষের মতো। গ্রিক পুরাণে এটা একটা ভয়ানক প্রাণী ছিল, হিংস্র এবং নির্মম। মানুষ খুন করে তাদের খেয়ে ফেলত। গ্রিকে এদের মাথা নারীর মতো, মিশরে এরা পুরুষের আকৃতির। মিশরে এরা সমান শক্তিশালী হলেও এরা ছিল সেখানে শান্ত প্রকৃতির, কিন্তু দুই জায়গাতেই এরা প্রহরী হিসেবে কাজ করে গেছে। বিভিন্ন কফিন ছিল থাকে থাকে সাজানো। আঁকি সেগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করছিল। মিস্টার থ্রিলারের হঠাৎ করে ডাক দেওয়াতে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। মিস্টার থ্রিলার সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত। তার যা জানার সব জেনে নিয়েছে সে। সেই মমি পুরুষের আর সেটার সাথে মানুষের কোনো হাত নেই, সেটাতে আর কোনো সন্দেহ থাকে না। হোটেলে ফিরে আসে তারা। এখন যা করার সালমা করবে। ফোন করে জানিয়েছে জলদি সে হোটেলে আসছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা দুজন সালমার জন্য। হঠাৎ করে বেল বেজে ওঠে। আঁখি মনে করে সালমা এসেছে, কিন্তু দরজা খুলে দেখে বাহিরে দাঁড়িয়ে আছে সেই যুবক আসলাম শেখ, আর তার পেছনে আরও বেশ কয়েকজন অফিসার। তারা আঁখিকে সরিয়ে দ্রুত ঢুকে পড়ে ঘরের মধ্যে। মিস্টার থ্রিলারও কিছুটা অবাক হয়ে গেছে হঠাৎ করে তাদের দেখে। মিশরের পুলিশ অফিসারের পোশাক পরা লোক, আর আসলামকে তো তারা আগে থেকেই জানে।
দ্রুত বুদ্ধি খেলে যায় মিস্টার থ্রিলারের মাথায়। তাদের কাছে আছে সেই পুরনো ফলক, সেগুলো অনেক আগে চুরি হয়ে গিয়েছিল, আর সেই ফলকগুলো মিশর সরকারের সম্পত্তি, কিন্তু তাদের কাছে এখন সেগুলো। তাহলে সেটার অর্থ এটাই, তারা বেআইনি কাজ করেছে, আর তাদের কাছে যে এই ফলকগুলো পাঠিয়েছে সেই খবর দিয়েছে পুলিশকে। এক কথায় তারা এখন ফেঁসে গেছে। পুলিশ তাদের গ্রেফতার করবে সেগুলো চুরি করার অপরাধে। এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। মিস্টার থ্রিলার বুঝতে পারল কেউ একজন তাদের সাথে বিশাল একটা গেম খেলছে, আর যে খেলছে সে ভালো করে জানে মিস্টার থ্রিলার আর আখি কেন এখানে এসেছে, আর নিশ্চয়ই সে এখনও তার কাজে সফল নয়, তাই আগেই রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে তাদের দুজনকে। হঠাৎ করে মিস্টার থ্রিলারের মাথায় আসে সালমান নাম। সে কিছু বলার আগেই আখি তাকে বলে, আগেই বলেছিলাম সালামকে এত বিশ্বাস করবেন না, কিন্তু আপনি তো মহা বুদ্ধিমান। তার রূপের প্রেমে পড়ে গেছেন, আর কি হবে। এখন চলুন মিশরের জেলের হাওয়া খাওয়া যাক। এত কষ্ট করে এত দূর আসলাম, অথচ সব শেষ। আখির কথা শুনে মিস্টার থ্রিলার একটা রহস্যজনক হাসি উপহার দিল তাকে। তার হাসি দেখে আখির মনে হলো হোটেলে টাকা না দিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে যে রকম করে বেঁচে গিয়েছিল সেই রকম করেই বেঁচে যাবে আবার। আখি আর কিছু বলার আগেই তাদের হাতে হাতকড়া পরিয়ে অ্যারেস্ট করে তোলা হলো গাড়িতে। একটা গোল টেবিলের এক পাশে বসে আছে আসলাম শেখ, আর আরেক পাশে বসে আছে মিস্টার থ্রিলার রূপী নিক ওরফে নাইমুল ইসলাম। সেই নামেই তাকে চেনে মিশর পুলিশ। আসলাম শেখ হাসি মুখে মিস্টার থ্রিলারকে প্রশ্ন করল, গোয়েন্দা হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু এখানে এসে চোর হয়ে গেলেন। আসলেই ব্যাপারটা খুবই অদ্ভুত। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। আখি পাশের চেয়ারে বসে আছে, তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল কোনো কারণে খুব রেগে আছে সে। মিস্টার থ্রিলার হাসতে হাসতে বলল, দেখুন, আপনি হয়তো ভাবছেন আমরা সেই ফলক চুরি করেছি কোনোভাবে, কিন্তু আমরা জানতামও না সেগুলো আসলে কি। সকালে যখন আমি বাইরে যাচ্ছিলাম তখন দেখতে পাই সেই হোটেল ম্যানেজার আমার দিকে এগিয়ে আসছে, আর আমাকে একটা ব্যাগ দিয়ে আবারও তার কাজে চলে যায়। তাকে নাকি কেউ একজন সেই ব্যাগটা দিয়েছিল আমাকে দেওয়ার জন্য। সুন্দর একটা প্ল্যান করে আমাকে ফাঁসানো হচ্ছে। হয়তো এগুলো সেই ডাকাতদের কাজ যারা আমাদেরকে মারতে চেয়েছিল। মিস্টার থ্রিলারের কথা শুনে আসলাম শেখ হো হো করে হাসতে শুরু করে দিল আর বলল, আপনি হয়তো জানেন মিশরের আইন কতটা কঠিন। আমরা আপনাকে ধরেছি 1000 বছর আগেকার জাতীয় সম্পদ চুরি করার অপরাধে। মিশর আজ এতটা বিখ্যাত সেই কারণেই। আপনার ঘরে পাওয়া গিয়েছে সেগুলো। এর অর্থ একটাই, আপনি সেগুলো কোনোভাবে চুরি করেছেন বা আপনার সাথে চোরের কোনো যোগাযোগ আছে। আপনি যেই সব কথা বলছেন সেগুলো কতটা হাস্যকর সেটা আপনার জানা আছে নিশ্চয়ই। আমি যদি প্রমাণ করতে পারি আমাদের ফাঁসানো হচ্ছে আর সেই ফলকগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে? ঘরের মধ্যে যেন বম ফেললো মিস্টার থ্রিলার। আসলাম শেখ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। মিস্টার থ্রিলার আবার বলতে শুরু করে দিল, তাহলে শুনুন, প্রথমে কথা হলো সেই ফলকগুলো আসল নয়, সেগুলো নকল। চাইলে আপনি পরীক্ষা করতে পারেন। কেউ একজন আসল ফলকের আদলে সেগুলো তৈরি করেছে। দ্বিতীয়ত সেই ম্যানেজার, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন সেগুলো কে তাকে দিয়েছিল। জানি সিসিটিভি থেকে কিছু জানা যাবে না, কারণ যে এইসব করেছে সে খুবই চালাক কেউ, এই ভুল সে করবে না। তৃতীয়ত সেই ডাকাত দল, তাদের ধরলে খুব সহজেই তারা বলে দিবে তারা আমাদের ধরেছিল কেন আর কেমন করে আমরা পালিয়ে এসেছি। এখন আপনার সামনে আমাদের নির্দেশ হওয়ার 3টা প্রমাণ রাখলাম। প্রথম প্রমাণ, সেই ফলকগুলো আসল নয়। এই একটা প্রমাণ দিয়ে বোঝা যাবে আমরা নির্দোষ, কারণ আসল ফলক কেউ দেখেনি, তাই সেটা আমাদের কাছে থাকতেই পারে না। বাজারে ওই রকম জিনিস পাওয়াই যায়। বাকি 2টা পয়েন্ট খুঁজে দেখার দায়িত্ব আপনার। শুধু শুধু সময় নষ্ট করলেন অফিসার। মিস্টার থ্রিলারের কথা শেষ না হতে ঘরে প্রবেশ করলো একজন পুলিশ অফিসার। সে এসে আসলাম শেখকে কিছু বলল, তারপর আবার চলে গেল। ততক্ষণে মিস্টার থ্রিলার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে, আর আসলাম শেখ হা হয়ে তাকিয়ে আছে সেদিকে। চোখ বন্ধ করে মিস্টার থ্রিলার বলল, নিশ্চয়ই আমার প্রথম পয়েন্ট ঠিক, সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিন। আসলাম শেখ একজনকে নির্দেশ দেয়, তাদের হাতের হাতকড়া খুলে দেয়।
ইন্টারোগেশন রুম থেকে বের করে তাদের দুজনকে আসলাম শেখ তার অফিসে নিয়ে যায়। তার মনের মধ্যে তখন বেশ কিছু প্রশ্ন, সেটা আঁখি স্পষ্ট বুঝতে পারছিল। সে আরেকবার মিস্টার থ্রিলারের দিকে তাকায় আর তার বুদ্ধির ধার দেখে অবাক হয়ে যায়। আসলাম শেখ মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে বলে, মিস্টার নাইমুল, আমি কিছুই বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি এখানে। যেখানেই যাই সেখানেই আপনাদের দেখা পাই। এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি প্ল্যান করে বারবার আমার কাছেই আসার চেষ্টা? রহস্য ফুটে ওঠে আসলাম শেখের গলার স্বরে। মিস্টার থ্রিলার একটা মুচকি হাসি দিয়ে বলে, অনেক তো কষ্ট দিলেন, এবার একটু আইসক্রিমের ব্যবস্থা করুন, মাথা কাজ করাতে হবে। তবে আশা করি খুব শীঘ্রই আবারও আপনার সাথে আমার দেখা হচ্ছে। আসলাম শেখ অবাক হয়ে গেল। তার সামনের চেয়ারে বসা লোকটাকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে সে। কোনো মতে আইসক্রিমের অর্ডার দিল সে। আইসক্রিম খাওয়া পর্যন্ত মিস্টার থ্রিলার কোনো কথা বলল না। খাওয়া শেষ হলে আসলাম শেখের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সেখান থেকে বের হতে কোনো ফাঁকে আঁখি মিস্টার থ্রিলারের হাত ধরেছে সেটা সে বুঝতেই পারেনি। সেখান থেকে বেরিয়ে তারা সোজা হোটেলে চলে গেল। সেখানে গিয়ে দেখে সালমা বাহিরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার আতঙ্ক। আঁখি তো আগে থেকেই তার উপর রেগে আছে। সে সালমাকে কিছু বলতে যাবে, তার আগেই মিস্টার থ্রিলার সালমার সামনে দাঁড়ায়। সাথে সাথে সালমার মুখে হাসি ফুটে ওঠে। সে বলে, হোটেলে ফিরে শুনি আপনাদের নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। বুঝতে পারি কেন, সেই ফলকগুলো বেআইনি, সেই কারণে। তাই অনেক ভয় পেয়ে আমি যাই, কিন্তু আমাদের দেখে অনেক শান্তি লাগছে। আপনি ঠিক আছেন দেখে আরও ভালো লাগছে। আর সেই ফলকের মানে উদ্ধার করতে পেরেছি ঠিকই, কিন্তু তেমন কিছু বুঝতে পারিনি। কথাটা বলেই সালমা জড়িয়ে ধরে মিস্টার থ্রিলারকে। এই দৃশ্য দেখে আখির চোখ যেন ধপ করে জ্বলে ওঠে। সে অনেক কষ্টে সালমাকে গিয়ে কষে একটা থাপ্পড় দেওয়া থেকে নিজেকে বিরত রাখে। পরক্ষণেই সালমা নিজেকে সামলে নেয় আর মিস্টার থ্রিলারকে দুঃখিত বলে রুমের ভেতরে চলে যায়। মরুভূমি থেকে উত্তর পশ্চিম যেখানে সূর্য ডুবে যায় সেখানে পাহারায় রয়েছে নির্মম দানব। তার থেকে 3 কদম দূরে রয়েছে আরও 3 প্রহরী। তাদের হাত থেকে যে মুক্তি পেয়ে আমাকে খুঁজে পাবে সেই অভিশপ্ত হয়ে মারা যাক। এই কথা লেখা ছিল সেই ফলকগুলোতে, বলল সালমা। অবাক হয়ে সেই কাগজটা দেখতে লাগলো মিস্টার থ্রিলার। সেটা কে একটা ধাঁধা সেটা খুব সহজেই বুঝে গেল সে। কিন্তু তার মাথার ভেতর সেই ধাঁধার থেকে আরেকটা যে জিনিস প্যাচ লেগে আছে সেটা হলো নকল ফলকগুলো। যখন মিস্টার থ্রিলার সেগুলো হাতে নিয়েছিল তখনই বুঝতে পেরেছিল সেগুলো নকল, কারণ পুরনো জিনিসের ভেতরে আলাদা একটা সৌন্দর্য আছে, কিন্তু সেটার ভেতরে অঙ্কন করা চিত্রগুলো দেখে বোঝা যায় সেগুলো সদ্য তৈরি করা হয়েছে। কিন্তু সে সেটা কারো কাছে প্রকাশ করেনি, কারণ সে দেখতে চেয়েছিল আসলে কেউ একজন তাদের কাছ থেকে চাচ্ছেটা কি। যদি সে সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর জন্য মিস্টার থ্রিলারকে ইউজ করতে চায় তাহলে সেটা হলো সবচেয়ে বোকামো যুক্তি। সেই জায়গা যে কেউ সহজে খুঁজে বের করতে পারবে, কারণ সেই ফলকে লেখা ধাঁধার অর্থ সেই জায়গায় গিয়ে উদ্ধার করে এতদিনে কেউ গুপ্তধন নিশ্চয়ই খুঁজে পেয়েছে। আর যদি এটাই ধরা হয় যে কেউ একজন মিস্টার থ্রিলারকে নকল ফলক পাঠিয়ে ফাঁসিয়ে দিতে চায় তাহলে সেটাই বা কেন? আর যদি সে গুপ্তধন খুঁজে পায় তাহলে সে ওই ফলকগুলোই বা নিজের কাছে কেন রাখবে? সব কিছু মিস্টার থ্রিলারের কাছে গুলিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সালমা মিস্টার থ্রিলারের সামনে আইসক্রিম নিয়ে হাজির হয়। মিস্টার থ্রিলার একবার তার দিকে তাকিয়ে আইসক্রিম হাতে নিয়ে খাওয়া শুরু করে। সালমা বলে, আইসক্রিম খেলে আপনার মাথা ভালো কাজ করে সেটা আমি জানি। সেই ভাবলাম আপনি চিন্তা করেছেন কিছু নিয়ে, তাই আপনার এটা দরকার। সালমার দিকে তাকিয়ে মিস্টার থ্রিলার শুধু একটা হাসি দিল। এখন সে ভাবতে বসেছে সালমাকে নিয়ে। আখির নজরে সন্দেহের দিক থেকে সালমা রয়েছে প্রথমে। এখানে এসে যা কিছু হচ্ছে তার সব কিছুর পেছনে রয়েছে সালমা। মেয়েটা আধা বাংলাদেশি আধা মিশরীয়। আর্কিওলজি নিয়ে তার পড়াশোনা, ভাগ্যক্রমে তাদের গাইড হিসেবে নিযুক্ত হয়েছে, কিন্তু এর পিছে তার পূর্ব পরিকল্পনাও থাকতে পারে। তারা যে গোয়েন্দা সেটা ভালো একমাত্র জানতো সালমা। কাউকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সে কারণে মিস্টার থ্রিলার একটা ঘোষণা দিল। তাদের সবাইকে বলল, যেই আমাদের সাথে গেম খেলুক না কেন, সেই জায়গা যদি সত্যই থেকে থাকে তাহলে সেটা খুঁজে বের করবই আমি।
সেখান পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই। আমারও তাই মনে হয়, কারণ যদি কেউ গুপ্তধন পেয়ে থাকে তাহলে এই ফলক আর সেই ধাঁধা আমাদেরকে পাঠিয়ে দিত না। এর অর্থ সেও এসব পায়নি, আর সে এইসব খুঁজে বের করার আগেই আমাদের সেটা খুঁজে বের করতে হবে। একমাত্র সেটা খুঁজে বের করলেই রহস্য সমাধান হবে সেই সব খুনের। কারণ এক প্রকারভাবে এই গুপ্তধনের কারণেই খুন হয়েছে সেই 4 জন ছাড়া বাকি সব স্টুডেন্ট। কিন্তু কেউ যদি আমাদের ইউজ করে সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছে যায়? কিন্তু এটা ছাড়া তো আমাদের কাছে আর উপায় নেই। কোটি কোটি টাকার সম্পদ আছে সেখানে, সেটা যে করেই হোক খুঁজে পেতেই হবে। আর কেউ যদি আমাদের ইউজ করতেই চায় তাহলে এটা স্পষ্ট যে এই ধাঁধা আসল, এখনও সেখানে গুপ্তধন আছে। সালমা ও আখির কথায় সম্মতি দিল। মিস্টার থ্রিলার তাদের কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। বাকিরা তার হাসির অর্থ বুঝে নিল। এখন তাদের যাত্রা হবে সেই রানীর লাশ খুঁজে বের করা। আইসক্রিম খেতে খেতেই মিস্টার থ্রিলার বলল, কি আজব, 1000 বছর পুরনো লাশ খুঁজে বের করার জন্য জীবন্ত সব মানুষ নিজেদের জীবন দিতেও দ্বিধাবোধ করে না। আসলেই টাকার এত পাওয়ার, টাকা দিয়ে হয়তো সারা জীবন বিলাসিতা কিনতে পারবে, কিন্তু সেই টাকা দিয়ে তো আর সেই জীবন কেনা সম্ভব নয়। প্রথমবারের মতো মিস্টার থ্রিলারের মুখে এরকম কথা শুনে চমকে ওঠে আখি। যার বাড়ির সামনে দাঁড়ালেই বোঝা যায় সে মানুষটা কতটা নির্দয়, তার মুখে এইসব কথা মানায় না। ভুলে যাও না আখি, আমি হলাম মিস্টার থ্রিলার। লোকে আমাকে এমনিতেই মিস্টার থ্রিলার বলে না। সেই গুপ্তধনের পিছনে এইবার আমি লেগেছি। আমার জীবনে অভিশাপ নামানোর আগেই তার সেই অভিশাপকে আমি নিজেই অভিশপ্ত করে দেব। আর যেই সব গেম খেলেছে সেই 4 খুনের আসামি, তাকে সেই লাশের মতোই বাংলাদেশে নিয়ে যাব আমি। হঠাৎ করে কথাটা বলে উঠল মিস্টার থ্রিলার। আখি সেটা শুনে চমকে উঠল, কারণ সে মনে মনে যা ভাবছে সেটা মিস্টার থ্রিলার কি করে জানবে। তার এই অবস্থা দেখে মিস্টার থ্রিলার হেসে দিল আর সালমাকে যাত্রায় যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনার দায়িত্ব দিল। আর এও বলল যাতে সে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা না করে। আইসক্রিম হাতে সেই মানুষটার অ্যাটিটিউড দেখে আরেকবার তার প্রতি দুর্বল হয়ে পড়ল সালমা। ছুটে চলে গেল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য। মরুভূমিতে যাওয়ার জন্য তাদের সব প্রয়োজনীয় জিনিস কিনে এনেছে সালমা। সেখানে চালানোর মতো একটা গাড়ি আর কয়েকদিন থাকার মতো খাবার। তারা 3 জনই যাবে শুধু সেখানে। বিশাল মরুভূমি, সেটা পুরোটা খুঁজে তাদের সেই সংকেত পর্যন্ত পৌঁছাতে হবে। সেটাতে তারা সফল বা ব্যর্থ দুটোই হতে পারে, কিন্তু সেই কারণে তাদের থেমে থাকলে তো আর চলবে না। মিস্টার থ্রিলার একেবারে নিশ্চিন্ত, কিন্তু তার আক্ষেপ শুধু একটাই, সেটা হলো কয়েকদিন আইসক্রিম খেতে পারবে না তিনি। তাদের সাথে যেহেতু সালমা রয়েছে তাই তার পথ চিনতে অসুবিধা হচ্ছে না কোনো, আর সাথে একটা নকশা আছেই। আখির হাতের অবস্থাও ভালো, আর কোনো ভয় নেই। সব মিলিয়ে তাদের যাত্রা পরিষ্কার। আর এই মরুভূমিতে কেউ যদি তাদের ফলো করতে চায় তাহলে আগে তাদের চোখে পড়ে যাবে। শক্তিশালী দূরবীন রয়েছে সেটা দেখার জন্য। এই রকম করে তারা টানা 2 দিন পুরো মরুভূমি খুঁজতে শুরু করে দিল, কিন্তু তেমন কিছুই তাদের চোখে পড়ল না। তৃতীয় দিন ঘটল একটা বিপত্তি, মরুঝড়। সেখানকার সবচেয়ে খারাপ পরিস্থিতি সেটা। সেই ঝড়ের মধ্যে একবার পড়লে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। অনেক খোঁজার পর একটা পাথরের নিচে আশ্রয় নেয় তারা 3 জন। গাড়িটা প্লাস্টিকের শেড দিয়ে ভালো করে ঢেকে দিয়ে ঢুকে পড়ে সেই পাথরের আড়ালে। অনেকটা প্রাকৃতিকভাবে সেই পাথর একটা গুহার মতো হয়েছিল। ঝড়ের ঠিক বিপরীত দিকে মুখ ছিল সেটার, তাই তারা 3 জন পুরো নিরাপদ। 2টো মেয়ের সাথে একটা ছেলে। ব্যাপারটা আসলেই গোলমেলে। মেয়েদের আবার হাজারো ঝামেলা। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভোগান্তিতে ফেলে সেটা হলো তাদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। অনেক কষ্টে সব কিছু ম্যানেজ করে নেয় তারা। গুহা মুখে গাড়িটা ঢাল হিসেবে রেখে দেয় যাতে বালি ভেতরে ঢুকতে না পারে। ঝড় শুরু হয়ে গেল। এদিকে অন্ধকার নেমে আসতে শুরু করে দিল। হাজার বুদ্ধিমতী হোক বা কেন, তারা 2 জনেই মেয়ে, তাদেরও ভয় আছে। 2 জনে ঠিক মাঝখানে বসে আছে মিস্টার থ্রিলার। খুব গভীরভাবে চিন্তা করছে সেই ধাঁধার উত্তর খোঁজার জন্য। 2 দিন যা যা দেখেছে সব কিছুর ভেতরে সেই সংকেত চোখে পড়েনি কিনা সেটা নিয়েই ভাবছিল। সেই সময় ডান হাতে চাপ অনুভব করে সে। হাতের দিকে তাকিয়ে দেখে আখি শক্ত করে তার হাত ধরে রেখেছে।
আখির মুখে তখন ভয়। যথেষ্ট বুদ্ধিমতী এবং সুন্দরী সেই মেয়েটা যে কোনো পুরুষের নজরেই পড়ে যাবে খুব সহজেই। মিস্টার থ্রিলারও মানুষ, তারও অনুভূতি আছে, কিন্তু সে একজন গোয়েন্দা। সব কিছু কী করে এড়িয়ে যেতে হয় সেটা তার ভালো করেই জানা আছে। সে একবার শুধু আখির সে সুন্দর মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ভাবতে বসে যায় আবার। কিন্তু ঠিক তখনই আবার বাম হাতে চাপ অনুভব করে। পাশে তাকিয়ে দেখে আগুনের আভা মুখে পড়া একটা পরী তার বাম হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে আছে। বোঝাই যাচ্ছে বেশ ভয় পেয়েছে। রূপে আখিকেও ছাড়িয়ে গেছে, বুদ্ধিও আছে মোটামুটি, আর সেই আধা মিশরীয় আর আধা বাংলাদেশি রমণীর ধূর্ততাও জানে মিস্টার থ্রিলার। ব্যাস হয়ে গেল। কিসের কি? মিস্টার থ্রিলার একটু ভাবতে যাবে তার আগেই সেই দুজনের এই রকম হাবভাব তার মোটেও পছন্দ হলো না। ঝটকা মেরে হাত সরিয়ে নিয়ে এক পাশে সরে যায় সে। তখন আখি আর সালমা দুজনের পাশাপাশি বসা। দুইজন দুজনের মুখের দিকে একবার তাকিয়ে পেছনে ফিরে বসে যায়। এই রকম করেই কেটে যায় কিছু মুহূর্ত। সালমা ঘুমিয়ে পড়েছে এক কাত হয়ে, আখি তখনও জেগে আছে। এক নজরে তাকিয়ে আছে মিস্টার থ্রিলারের মুখের দিকে। গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবেই যাচ্ছে সে। হঠাৎ করে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আগুনের দিকে বাড়িয়ে ধরে সেই নকশা। সেদিকে তাকিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, পেয়ে গেছি শব্দটা। সাথে সাথে আখির চোখ মুখেও হাসির রেখা খেলা করে। সাথে তার মনে একটা শয়তানি বুদ্ধি এসে যায়। মিস্টার থ্রিলার তখনও সেই কাগজ দেখায় ব্যস্ত। সালমাও অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে আখি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে মিস্টার থ্রিলারের দিকে। কিছুতেই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এইদিকে বাহিরে তীব্র বেগে হচ্ছে মরুঝড়। হঠাৎ করে আখি ঝাঁপিয়ে পড়ে মিস্টার থ্রিলারের ঠোঁটের উপর। নিজের ঠোঁট জোড়া একত্রিত করে দেয় মিস্টার থ্রিলারের ঠোঁটের সাথে। ঘটনার আকস্মিকতায় মিস্টার থ্রিলার হতভম্ব হয়ে গেছে। কোনো রকম প্রতিক্রিয়া করে না সেও। হঠাৎ করে আখি মিস্টার থ্রিলারকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। লজ্জায় লাল হয়ে যায় আখির মুখ। বিনীত স্বরে কণ্ঠ খাদে নেমে এনে বলে, আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি আমি আসলে তার কথা শেষ হবার আগেই মিস্টার থ্রিলার আখির কোমর ধরে তাকে নিজের কাছে টেনে নেয় আর আবার আগের অবস্থায় ফিরে যায়। এবার আখি হতভম্ব হয়ে গেছে। মিস্টার থ্রিলার যে সেই রকম কিছু করতে পারে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। পরদিন খুব সকাল সকাল উঠে গেল তারা। গুহামুখের সামনে গাড়ির ভেতরে বালি ঢুকে গিয়েছিল। সেগুলো পরিষ্কার করতে করতেই তাদের জীবন বেরিয়ে গেল। সেখান থেকে তারা পেট ভরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। মিস্টার থ্রিলার সালমাকে নির্দেশ দিয়েছে সামনে যাতে সে আর না এগিয়ে যায়। তার বদলে তারা পেছনের দিকে যাচ্ছে, যেদিক দিয়ে এসেছে তারা। পেছনে তারা একটা পাহাড় রেখেছিল, কিন্তু সেটা শুধুই পাথরের দেয়াল ছাড়া আর কিছু ছিল না দেখে সেটাকে বেশি গুরুত্ব সহকারে নেয়নি কেউ। কিন্তু মিস্টার থ্রিলার সেদিকেই গাড়ি নিয়ে যেতে বলছে। হঠাৎ করে মিস্টার থ্রিলার গাড়ি থামানোর নির্দেশ দেয়। সালমা গাড়ি থামিয়ে দেয়। দূরবীন নিয়ে নেমে পড়ে মিস্টার থ্রিলার। সেটা চোখে ধরে আশেপাশে কিছুক্ষণ দেখে, তারপর সেটা সালমার কাছে দেয়। সালমাকে জিজ্ঞেস করে সে কিছু দেখতে পাচ্ছে কিনা, আর আখিকে সেই ধাঁধাটা আবার পড়তে বলে। আখির মুখস্থ ছিল সেটা। সে জোরে জোরে সেটা পড়ে। মরুভূমি থেকে উত্তর পশ্চিমে যেখানে সূর্য ডুবে যাবে সেখানে পাহাড়ে রয়েছে নির্মম দানব। তার থেকে 3 কদম দূরে রয়েছে আরও 3 প্রহরী। তাদের হাত থেকে মুক্তি পেয়ে যে আমাকে খুঁজে পাবে সেই অভিশপ্ত হয়ে মারা যাবে। মিস্টার থ্রিলার হাসি মুখে তাদের দিকে তাকিয়ে বলল, ধাঁধার সমাধান খুবই সহজ, শুরু থেকেই সেটার সমাধান করা যাক। ইতিহাস বলে রানী রিসুইস্তান ছিল একজন প্রচুর বুদ্ধিমতী রানী। অনেক বুদ্ধি করে সে তার সমাধি বানিয়েছে এই জায়গা, আর সেই ধাঁধা হলো সেটার প্রমাণ। ধাঁধার প্রথম অংশে বলা হয়েছে মরুভূমি থেকে উত্তর পশ্চিমে যেখানে সূর্য ডুববে। এখানে আমরা মরুভূমির ঠিক উত্তর পশ্চিমে দাঁড়িয়ে আছি। সূর্য ডুবতে অনেক দেরি আছে, বাকিটা সূর্য ডুবে যাওয়ার পর প্রমাণ করে দেব। তার আগে বলে নেই সেই নির্মম দানব দ্বারা আসলে রানী এই পাহাড়কে বুঝিয়েছিলেন, কারণ পাহাড় ধ্বংস অনেক মানুষের মৃত্যু হতো। প্রাচীনকাল মানেই প্রাচীন মিশরেও এইরকম অনেক দৃষ্টান্ত আছে। সেজন্য রানী এই পাহাড়কে নির্মম দানব বলে উল্লেখ করেছেন। এইটুকু হলো ধাঁধার আসল অংশ। পরের অংশে রানী মানুষকে বিভ্রান্ত করার জন্য লিখেছে 3 কদম দূরে রয়েছে আরও 3 প্রহরী। আসলে সেটা বলতে কি বুঝিয়েছে সেটা সূর্য ডুবে যাওয়ার পরেই বোঝা যাবে।
আর তারপরেই সেই জায়গা আমরা খুঁজে পাবো। কিন্তু এইটুকু নিশ্চিত এটাই সেই জায়গা। প্রথমে আমি মনে করেছিলাম সেই পিরামিড মাটির নিচে থাকতে পারে বা এমন কোনো কিছুর চেম্বার আছে, কিন্তু সেই রকম কিছুই নয়। ওই পাহাড়ের কোথাও লুকিয়ে আছে কোটি কোটি ডলারের গুপ্তধন। এতক্ষণ চোখ বড় বড় করে সেদিকে তাকিয়েছিল বাকি দুইজন। প্রথমেই মুখ খুলে আখি। এতক্ষণ আমরা তাহলে কি করব? তার চেয়ে পাহাড়ের আশেপাশে খুঁজে দেখতে পারি আমরা। কিছু হাতে লাগলেও লাগতে পারে আমাদের, আর সময়ও বেঁচে যাবে। আপনার বুদ্ধি রানীর সুইস্তানের থেকে বেশি নয়। সে এত কিছু করেছে, তার মানে এটা নিশ্চিত তার সমাধি খুঁজে পাওয়া সহজ নয়। সেখানে কোথায় কোনো বিপদ লুকিয়ে আছে সেটা না জেনে সেখানে যাওয়া বোকামি। পুরোপুরি সঠিক জায়গা না জেনে গেলে বিপদে পড়তে পারি আমরা, এমনকি মারাও যেতে পারি। মনে নেই ধাঁধার পরের অংশে লেখা আছে, যারা পথ খুঁজে পাবে তারাই অভিশপ্ত হয়ে মারা যাবে। সেটার অর্থ কোনো ফাঁদটা থাকতে পারে সেখানে, তাই পুরো সতর্ক থাকতে হবে আমাদের, বলে উঠল সালমা। তার কথা শুনে মিস্টার থ্রিলার একটু চমকালো, কারণ তার কথাতে যুক্তি আছে। এইরকম করে সে নিজেও ভেবে দেখেনি। আখি থেমে গেল। পুরো দিন তারা গাড়িতেই কাটিয়ে দিল। বিকেলবেলা যখন সূর্য পশ্চিমে হেলে যেতে শুরু করে দেয়, তখন জিপ স্টার্ট করে সালমা। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সেদিকে। পাহাড়ের পেছনের অংশে যাওয়ার নির্দেশ দেয় মিস্টার থ্রিলার। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর পাহাড়ের বিশাল ছায়া একটা উপত্যকার উপর এসে পড়ছিল। হাসি ফুটে ওঠে মিস্টার থ্রিলারের মুখে। তাদের দিকে তাকিয়ে বলে, সামনের দিকে তাকিয়ে দেখো, সূর্যের আলো আরও কয়েক মিনিট আছে। এই ছায়াও থাকবে আর কয়েক মিনিট। সামনে তাকিয়ে দেখো, 3টা বিশাল ছায়া ধীরে ধীরে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেই 3টা বিন্দু আরও একটু সামনে এগিয়ে যাবে 1 মিনিট ধরে। আর সেই 3 প্রহরীর অর্থ হলো এই 3টা ছায়া, এই উপত্যকার ছায়া। আর এটা পাহাড়ের গায়েই সেই ছায়া পড়েছে। এর অর্থ একটাই, এই পাহাড়কেই রানী কৃত্রিমভাবে নিজের সমাধিস্থল বানিয়ে নিয়েছে। ধীরে ধীরে সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার নেমে এলো। তখনও সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বাকি দুইজন। সেই ছায়া বিন্দু যেখানে এসে শেষ হয়েছে, সেই জায়গাটা মিস্টার থ্রিলার নোট করে রেখেছে। সবই তো বুঝলাম, কিন্তু এখন এই পাহাড়ের ভিতরে ঢুকবো কি করে আমরা? কোনো রাস্তায় তো নজরে পড়ছে না এখানে, বলল সালমা। তার কথা শুনে মিস্টার থ্রিলার শুধু একটা রহস্যময় হাসি দিল আর বলল, রানী সুইস্তানের অভিশাপ বলে কথা। এত তাড়াতাড়ি কি সেটা খুঁজে পাওয়া আজও সম্ভব? একটা বিশাল পাহাড়, পাথরের তৈরি, কিন্তু সেটা আসলে কোনো পাহাড় নয়, সেটা হলো একটা পিরামিড। এখন মিস্টার থ্রিলার বুঝে গেছে সেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, সেটা তৈরি করেছে প্রাচীন বুদ্ধিমতী রানী সুইস্তান। এখন ভেতরে কি করে ঢুকবে সেটাই তারা চিন্তা করে যাচ্ছে। মিস্টার থ্রিলার হঠাৎ করে সালমা রাখিকে নির্দেশ দিল পাহাড়ের গায়ে আলো ফেলার জন্য, কারণ ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, কিছুই দেখা যাচ্ছিল না। সাথে সাথে জ্বলে উঠল উজ্জ্বল দুটো টর্চ। গভীর মনোযোগ সহকারে মিস্টার থ্রিলার সেই পাহাড় ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে দিল, কিন্তু তার চোখে কিছুই পড়ল না। এইরকম করে সেখান থেকে তারা আবার পুরো পাহাড় পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়, কারণ প্রবেশদ্বার অন্য পাশেও হতে পারে। হঠাৎ করে মিস্টার থ্রিলারের মনে পড়ে গেল ধাঁধার পরের অংশের কথা। সেখানে 3 কদম এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া আছে। অর্থ একটাই, সূর্যের আলো যেখানে শেষ হয়েছে তার থেকে 3 পা সামনে যেতে হবে। পাহাড়ের গায়ের উপর 3 কদম উপরে, মানে আরও উঁচুতে। এমনিতে সূর্যের আলো যেখানে শেষ হয়েছে এটাই অনেক উঁচুতে, তার থেকে আরও 3 কদম। সেই সময় কি উচিত বুঝতে পেরে যায় মিস্টার থ্রিলার। সালমাকে নির্দেশ দেয় দড়ি নিয়ে আসার জন্য। ছুটে চলে যায় সালমা আর দড়ি নিয়ে ফিরে আসে, কিন্তু পাহাড়ের গায়ে দড়ি আটকে দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। উপরে কোনো জায়গা আছে কি না সেটাও ভালো করে বোঝার উপায় ছিল না। তার মধ্যে তারা কোনো প্রফেশনাল কেউ নয়। তখন মিস্টার থ্রিলার বলল, আমি উপরে উঠে যাচ্ছি। সেখানে যদি কোনো পাথরের খাঁজ থাকে তাহলে সেখানে দড়ি বেঁধে তোমাদের উপরে তুলে নেব। সালমা তার কথার প্রতিবাদ করে বলল, পাহাড়ে ওঠার প্রশিক্ষণ নিয়েছি আমি আগে উঠে যাচ্ছি, তারপর আপনারা উঠে আসবেন।
মিস্টার থ্রিলার সম্মতি দিল। সালমা মেয়েটার যে এই গুণটাও আছে সেটা তাদের জানা ছিল না। কোমরে দড়ি বেঁধে তরতর করে পাথরের খাঁজে পা দিয়ে উঠে যেতে লাগলো সালমা। কোনো বাধাই যেন তার সামনে বাধা ছিল না তখন। হঠাৎ করে মিস্টার থ্রিলার তাকে একটা জায়গায় থামতে বলে। সালমা থেমে যায়, সেখানেই কোনো মতে পাথরে হাত দিয়ে আটকে থাকে। সালমা তখন উপর থেকে বলে, এখানে দড়ি বাঁধার কোনো উপায় নেই। যদি এখানে সেই প্রবেশদ্বার থাকে তাহলে কি করে বুঝবো আমরা, বলুন? মিস্টার থ্রিলার কিছুক্ষণ ভাবল। আখি তখন মিস্টার থ্রিলারকে বলল, আমাদের কি তাকে বলে দেওয়া উচিত হচ্ছে যে সে যদি এই সময় এসে কোনো চালাকি করে তাহলে? আখির কথার উত্তর দিল না সে। সালমাকে উদ্দেশ্য করে বলল, আর তুমি সেই জায়গা থেকে ঠিক 3 কদম দূরে আছো। সঠিক জায়গা যদি সেটা হয় তাহলে সেখানে কোনো মসৃণ পাথর থাকার কথা। সেটা যদি পাও তাহলে আমাকে বলো। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই সালমা সেখানে হাত দিয়ে স্পর্শ করে মসৃণ পাথর খুঁজতে লাগলো, কিন্তু সেই পাহাড়ের সব পাথরই প্রায় এবড়ো থেবড়ো। হঠাৎ করে সালমার হাতে পড়ে যায় একটা পাথরের, গোল সাইজের পাথর আর একেবারে মসৃণ, কোনো খুঁত নেই। সালমা চিৎকার দিয়ে মিস্টার থ্রিলারকে সেটা জানালো। মিস্টার থ্রিলারের মুখে হাসির রেখা দেখা দিল। তারপর সালমাকে সেই পাথরে জোরে চাপ দিতে বলল। সালমা সেটাই করলো, কিন্তু কিছুই হলো না। সেটা বলল মিস্টার থ্রিলারকে। মিস্টার থ্রিলার কিছুটা অবাক হলো, কারণ সাধারণত পুরনো কোনো পিরামিডে বা গোপন জায়গায় এরকম পাথর সুইচ হিসেবে কাজ করে, কিন্তু এখানে সে পাথরটা কিছুই হচ্ছে না। হঠাৎ করে মিস্টার থ্রিলারের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। সে সালমাকে বলল, সেই পাথরটা উপরের দিকে টানার চেষ্টা করো, দেখো সেটা সেখানে থেকে কি বের করা সম্ভব। সালমা কথাটা শুনে একটা নিঃশ্বাস নিয়ে গায়ের জোরে সেই পাথর ওই খাঁজের ভেতর থেকে বের করার চেষ্টা করতে লাগলো। পাথরটা ছিল বিশাল, আর সেটা অনেক দিন সেখানে থাকার ফলে সেটা সরানো আরও মুশকিল হয়ে উঠল, কিন্তু শেষমেশ সালমা পারল। সেই বিশাল পাথরটা সেখান থেকে সরাতে সক্ষম হলো সে। বিশাল সে পাথর উপর থেকে নিচে ধপ করে বালির উপর পড়ে গেল। একটুর জন্য সেটা আখির মাথায় পড়েনি। মিস্টার থ্রিলার ঝুঁকে একবার সেই পাথরটা পরীক্ষা করলো, তারপর সেটা সেখানেই ফেলে উপরের দিকে তাকালো। তাকিয়ে দেখে সালমা একদিকে হা হয়ে তাকিয়ে আছে। তারা দুজনেও সেদিকে তাকালো, দেখতে পেল পাহাড়ের গা কাঁপছে, আর সেখান থেকে বিশাল একটা পাথর সরে গিয়ে একটা সুড়ঙ্গ পথের সৃষ্টি করলো। মিস্টার থ্রিলার খুব একটা বেশি অবাক হলো না, কারণ সে সেই রকম কিছুই আশা করেছিল, আর হলো তাই। সালমা সেই জায়গার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল আর সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ল। তারপর উপর থেকে একটা দড়ি ফেলে দিল। মিস্টার থ্রিলার সেই দড়ি বেয়ে আগে উপরে উঠে গেল, তারপর আখিকে টেনে তুলল। সেখানে বিশাল একটা সুড়ঙ্গ পথ রয়েছে তাদের সামনে। মিস্টার থ্রিলার তাদের দুজনকে সাবধান করে দিল দেখে শুনে পা ফেলতে, কারণ পুরনো এইসব জায়গায় নানান রকম ফাঁদ পাতা থাকে, আর একটা ভুল পদক্ষেপ তাদের জীবনের বিনিময়ে শোধ করতে হতে পারে। সামনে একটা বিশাল রাস্তা, তার ওই পাশে দেখা যাচ্ছে একটা দরজা। সেখান থেকে হেঁটে দরজা পর্যন্ত পৌঁছাতে হবে তাদের। আখি কিছু না ভেবেই যেই সামনে পা বাড়াতে যাবে, সাথে সাথে মিস্টার থ্রিলার আটকায় তাকে। চমকে ওঠে আখি। সে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে মিস্টার থ্রিলার পায়ের কাছে পড়ে থাকা একটা পাথর নিয়ে সামনের রাস্তায় ছুঁড়ে দেয়। সেই পাথর মাটিতে পড়ার সাথে সাথে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে একটা তীক্ষ্ণ বর্ষার ফলা। পাথরের জায়গায় যদি সেখানে কোনো মানুষ পড়তো তাহলে সেটা মানুষের শরীর ভেদ করে চলে যেত। আখি সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। মিস্টার থ্রিলার কিছুক্ষণ সেখানে বসে ভাবল, তারপর মাটিতে টর্চের আলো ফেলে দেখল সেখানে বেশ কিছু জিনিস লেখা আছে। আনুবিসের মূর্তির ছবি, সাথে নির্মম প্রহরী ফ্রিংসের ছবিও অঙ্কন করা আছে। সেগুলো দেখে মিস্টার থ্রিলার কিছুই বুঝতে পারল না। সালমা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করেও সেসবের কিছুই বুঝে উঠতে পারেনি। আখি আর সালমা নিজেদের মধ্যে আলোচনা করছিল, ঠিক তখনই মিস্টার থ্রিলার সামনের দিকে হেঁটে যেতে শুরু করে দেয়। মনে হচ্ছিল সে ঘোরের মধ্যে আছে, সে নিজের কন্ট্রোলে ছিল না। সোজা হেঁটে দরজার কাছে চলে যায় মিস্টার থ্রিলার। বাকি দুজন তখনও নিজেদের সাথে কথা বলায় ব্যস্ত। যখন পাশে খেয়াল করে তখন দেখে মিস্টার থ্রিলার সেখানে নেই।
ওই পাশে দরজায় আলো ফেলে দেখে মিস্টার থ্রিলার সেদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল কোনো একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আঁখি মিস্টার থ্রিলারের নাম ধরে জোরে ডাক দেয়, কিন্তু সে শোনে না। এইরকম করে বেশ কয়েকবার ডাক দেওয়ার পর হঠাৎ মিস্টার থ্রিলার তাদের দিকে ঘুরে তাকায় আর মুখ গম্ভীর করে বলে, মাটিতে তাকিয়ে দেখো, স্প্রিংসের ছবি আছে। যেই সব ছবিতে 3টা করে স্প্রিংস একসাথে আছে, সেগুলোর উপর পা দিয়ে চলে এসো, কিছু হবে না। সেই পদ্ধতি ব্যবহার করে তারা দুইজনও চলে গেল মিস্টার থ্রিলারের পাশে। সেখানে গিয়ে সালমা জিজ্ঞেস করলো, আপনার ভয় করলো না এরকম করে আসতে? আপনিও নিশ্চিত ছিলেন না ওই রাস্তা দিয়ে আসা আজও নিরাপদ কিনা? ভয় আর আমি? হাসারে সালমা, আমার সম্পর্কে কিছুই জানো না তুমি। যাক, সেই সব পরে। এইটা সহজ ছিল। প্রাচীন মিশরে স্প্রিং ছিল উপকারী, আর এরা খুব ভালো প্রহরী। রানী তার ধাঁধাতে লিখেছে 3 প্রহরীর কথা। সেটা যে শুধু ছায়া বুঝায় তার তো কোনো অর্থ নেই। এখানে নিচেও 3টা করে স্প্রিংসের ছবি দেওয়া আছে। তখনই মাথার ভিতর সেটার কথা চলে আসলো, আর আমার নিজের প্রতি পুরো বিশ্বাস আছে। তারা আর কিছু বলল না। সামনে রয়েছে একটা পাথরের দরজা, সেটা এখন তাদের পেরিয়ে যেতে হবে। তারা 3 জন অনেক চেষ্টা করেও সেটা সামনে থেকে সরাতে পারল না। 3 জনের কাজ নয় সেটা, আরও মানুষ লাগবে সেই কাজের জন্য। কিন্তু এই নির্জন জায়গায় তারা মানুষ পাবে কোথায়? হঠাৎ করে মিস্টার থ্রিলার জোরে জোরে হাসতে শুরু করে দেয়। বদ্ধ জায়গায় তার হাসি প্রতিধ্বনি তুলতে শুরু করে। বাকি 2 জন তার সেই হাসির কারণ খুঁজে পায় না। মিস্টার থ্রিলার সেখান থেকে এক পাশে সরে দাঁড়ায়, তারপর পাথরের দেয়ালে কিছু খুঁজতে থাকে। হঠাৎ করে পাথরের দেয়ালে জোরে একটা ঘুষি দেয়। যেখানে ঘুষি দেয় সেই জায়গার পাথরের আস্তরণ খসে পড়ে যায়, আর ভেতরে একটা গর্তের মতো দেখা যায়। বাকি 2 জন প্রায় ছুটে আসে সেটা দেখার জন্য। সেখানে গিয়ে দেখে সেই গর্তের ভেতর ছোট্ট আকারের ধাতব একটা হাতল। মিস্টার থ্রিলার সেটার ভেতর হাত ঢুকিয়ে দিয়ে সেই হাতল ধরে টান দেয়। সাথে সাথে শব্দ করে খুলে যেতে শুরু করে সেই দরজা। প্রাচীন আমলে তৈরি এইসব জিনিসপত্র দেখে তারা অবাক না হয়ে পারে না। দরজা খুলে যেতেই তারা আবিষ্কার করে বিশাল একটা ঘর রয়েছে তাদের সামনে। সেই বিশাল ঘরের আশেপাশে বিভিন্ন প্রাচীন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো ঠিক মাঝখানে রয়েছে বিশাল একটা কফিন। সালমার আঁখি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে থাকে, ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে সেদিকে। বিশাল সেই কফিনের উপর একটা নারী মূর্তির ছবি। তাদের ধারণা করতে অসুবিধা হয় না সেটাই রানী সুইস্তানের সমাধি। উত্তেজনার শেষ থাকে না তাদের মধ্যে। শুধু মিস্টার থ্রিলার চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে একটা ক্রূর হাসি। আঁখি হঠাৎ করে মিস্টার থ্রিলারকে বলে, এখানে আসলেই কোনো অভিশাপ নেই তো? মৃত মানুষের ঘুম ভাঙার ফলে যদি আমাদের ওপর অভিশাপ নেমে আসে তখন? তার কথা শুনে সালমা জোরে জোরে হাসতে শুরু করে দেয় আর বলে, কোনো অভিশাপ নেই এখানে, আমরা শুধু শুধু ভয় পাচ্ছি। কথাটা শুনেই আঁখি এগিয়ে যেতে থাকে কফিনের দিকে। হঠাৎ করে পেছন থেকে সালমা ডেকে ওঠে তাকে আর বলে, আরে আরে যাচ্ছ কই? তোমরা ওইটা নিবে বলে কি আমি তোমাদের এত সাহায্য করে এত দূর নিয়ে এসেছি? সালমার রুখে সেই কথাটা শোনার সাথে সাথে আঁখি থমকে যায়। সে বুঝতে পারছে না তার খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া, কারণ তার কথা ঠিক হচ্ছে, আর দুঃখ এই কারণে পাওয়া উচিত কারণ আঁখি সালমার ব্যাগে বন্দুকের নল দেখেছে। ঝট করে মিস্টার থ্রিলারের দিকে বন্দুক তাক করে ধরে আঁখি। কোথা থেকে সে বন্দুক পেল সেটা সালমা জানে না, কারণ সে 3টা বন্দুক কিনে এনেছিল যদি কোনো প্রয়োজন পড়ে সেই জন্য। সেই সব ভাবছিল তখন চেঁচিয়ে ওঠে আঁখি আর বলে, সালমা, তোমার ব্যাগে যত বন্দুক আছে সবগুলো আমার দিকে এগিয়ে দাও আর এখানে বসে পড়ো। এই কথা সে মিস্টার থ্রিলারকেও বলল। মিস্টার থ্রিলার কোনো কথা না বাড়িয়ে তার কথা মতো কাজ করে, মাটিতে বসে যায়। সালমাও বাকি বন্দুকগুলো ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। আঁখি তখন সারা ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলে, মিস্টার থ্রিলার, কত সুন্দর নাম! শুধু নামটাই নয়, নামের সাথে পুরো মানুষটাই আরও বেশি রহস্যময়। নিজেকে শার্লক হোমসের থেকে 3 গুণ বেশি বুদ্ধিমান ধরিস, তাই না? তাহলে শোন, তোর থেকে আরও বুদ্ধি আমি একা রাখি। সব প্ল্যান ছিল আমার। এই পুরো গেমের একা মাস্টারমাইন্ড আমি। কখন কই কি করেছি সেটা না হয় উপরে গিয়েই করিস,
এই পর্যন্ত আমাদের যাত্রা ছিল। আলবিদা মিস্টার থ্রিলার। এইটুকু বলার সাথে সাথে ট্রিগারে চাপ দেয় আঁখি। সাথে সাথে বদ্ধঘর কাঁপিয়ে তোলে বন্দুকের গুলি, আর সেটা সোজা গিয়ে বিঁধে যায় মিস্টার থ্রিলারের বুক বরাবর। মিস্টার থ্রিলারের মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ে তার দেহ। এরপর আঁখি সালমার দিকে তাকিয়ে বলে, তো রূপের প্রশংসা আর কি করব বল? আমাকে দেখে হিংস্র তো কম হয়নি তোর। যে যাই হোক, কিছুদিন আগে কি বলেছিলি এসব নাকি আমাদের নিয়ে যেতে দিবে না? তোর কথার অর্থ সেটা ছিল না। আসলে তুই বলতে চেয়েছিলি 3 ভাগ যেন সেটা ভাগ করে দেয়, কিন্তু সেটা আর হচ্ছে না মিস বিশ্ব সুন্দরী। তো রূপের কারণে আমি তোকে সাইড করতে পারি না। ওই গাধা গোয়েন্দা তোকে বিশ্বাস করেছিল, সেই জন্যই আমাকে তাকে ইমপ্রেস করতে হয়, তাকে বিশ্বাস করাতে হয় যেন আমি তার প্রতি দুর্বল। তাকে আমি ভালোবেসে ফেলেছি। সেই গাধা তো বুঝতেই পারছিল না যে সে কি হচ্ছিল, কিন্তু কাল গুহার ভিতর আমার অভিনয়ের শেষ চাল ফেলি আমি তাকে কিস করি। আমি জানি তখনও তুই জেগেছিলি, আর চোখে এরকম সেই অবস্থা দেখছিস তুই। তুই মনে করেছিস তুই তোর চোখের পানি লুকিয়ে রাখতে পেরেছিস। আমি দেখেছি তোর চোখের পানি। তখন কথাটা যে আনন্দ পেয়েছি আমি তা বুঝাতে পারবো না। সালমার কানে সেই সব কোনো কথা যাচ্ছে না। সে শুধু তাকিয়ে আছে মিস্টার থ্রিলারের দিকে। আঁখি সেটা বুঝতে পেরে মুখে নিষ্ঠুর একটা হাসি দিয়ে তাকেও গুলি করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে সালমা। সমাপ্ত হয় দুটো জীবনের। জিতে যায় শয়তান। সেই দুজনের দেহ দেখে আরেকবার হাসিতে ফেটে ওঠে আঁখি। তারপর নিচে নেমে যায়। তার নিজের ব্যাগ থেকে একটা ওয়াকিটকি বের করে কাউকে জানায় সে কোথায় আছে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে। তারপর দূরে আলো দেখতে পায়। একটা গাড়ি এসে থামে তার সামনে। গাড়ি থেকে লাফিয়ে নামে একটা যুবক, আঁখিকে জড়িয়ে ধরে। তারপর আবার উঠে যায় সেই জায়গায়। দুইজন মিলে গিয়ে দাঁড়ায় সেই কফিনের সামনে। ধীরে ধীরে সেটার ভারী ডালা সরিয়ে দেয়। সেটা যখন পুরোপুরি সরিয়ে দেয় তখনই মুখ চোখ বিকৃত হয়ে যায় সেই দুজনের। কারণ সেই বিশাল কফিনে রানী রিসুইস্তানের মমি ছাড়া আর কিছুই ছিল না। পুরোপুরি ফাঁকা ছিল সেটা। অবাক হয়ে যায় সেই দুইজন। আবার পুরো ঘর ভালো করে খুঁজে দেখে, কিন্তু একটা সোনার মোহরও খুঁজে পায় না। যখন তারা হতাশ হয়ে সেই মমির দিকে তাকিয়ে আছে তখনই হঠাৎ করে ঘর কাঁপিয়ে হেসে ওঠে কেউ একজন। চমকে ওঠে তারা দুইজন। পেছনে তাকিয়ে দেখে একটা বিশাল মাটির কলসির উপর বসে আছে কেউ একজন। মাথায় ছিল তার একটা হ্যাট, যেটা দিয়ে মুখ ঢাকা ছিল, আর হাতে একটা গোলাপ ফুল। সেটা কিছুক্ষণ পর পর নাকের কাছে নিয়ে সেটার সুবাস নিজের ভেতরে টেনে নিচ্ছিল। আখির বুঝতে বাকি থাকে না সেটা কে ছিল, যাকে একটু আগে গাধা গোয়েন্দা বলে গালি দিয়ে গুলি করেছিল। সেই এখন পুরো জীবিত হয়ে হাতে গোলাপ ফুল নিয়ে বসে আছে। এক মুহূর্তের জন্য ভাবলো হয়তো সেটা মিস্টার থ্রিলারের ভূত, কিন্তু সেই কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো সালমা। তার মুখেও হাসি। আখির পাশে থাকা যুবক তার মুখের দিকে তাকালো। আখি নিজেই অবাক হয়ে গেছে। সে আর তাকে কি বলবে। হঠাৎ করে মুখ খুলল মিস্টার থ্রিলার আর বলল, মিস্টার আশিক উদ্দিন, তাহলে এটা তুমি আমার কাছ থেকে লাথি খেয়ে এখানে এসেছো প্রতিশোধ নিতে। সেদিনের কথা খুব মনে পড়ে গেল। সাদিক হাসান, আমার পায়ে পড়ে একটা কেস সমাধান করতে চেয়েছিলে, কিন্তু আমি তো আগেই বলেছি গরিবের জন্য আমি কেন, আমার কুকুরও কাজ করে না। প্রথমবারের মতো সেই যুবকটা মুখ খুলল আর বলল, যাক, তাহলে চিনতে পেরেছিস আমাকে? আলাদা করে আর পরিচয় দিতে হচ্ছে না, ভেবে খুশি হলাম। আর হ্যাঁ, আর একটা কথা, তোর এই অহংকার একদিন তোকে ধ্বংস করে দিবে। সেদিন আমি তোর কাছে গিয়েছিলাম একটা কেস নিয়ে, কিন্তু তুই কি করলি? যথেষ্ট টাকা দিতে পারিনি দেখে আমাকে তাড়িয়ে দিলি। তোর কারণে ওরা আমার বোনকে, আমার মাকে মেরে ফেললো। আমার কোনো ইচ্ছে ছিল না প্রতিশোধ নেওয়ার, কিন্তু সুযোগ একটা যখন হাতে আসলো তখন কি সেটা আর ছেড়ে দেওয়া যায়? এইটুকু বলেই মাটি থেকে একটা পিস্তল তুলে তাক করে মিস্টার থ্রিলারের দিকে। সেটা দেখে হেসে ওঠে মিস্টার থ্রিলার আর বলে, লাভ নেই, সব কয়টা বন্দুক নকল। ভুলে যাও না আশিক, তুমি দাঁড়িয়ে আছো মিস্টার থ্রিলারের সামনে। সে কখনো কাঁচা কাজ করে না। আর কি বললে? আমার অহংকার একদিন আমাকে ধ্বংস করে দিবে? তাহলে শোনো, সেটা তোমার কল্পনাতেই রাখো।
কথাটা শোনার পরেও আশিক গুলি করার চেষ্টা করলো, কিন্তু কিছুই করতে পারলো না। মিস্টার থ্রিলার আবার হেসে উঠল, তারপর আখির উদ্দেশ্যে বলল, আমি আগেই বুঝেছিলাম তুমি কে। আগেই জানতাম এই সব কাজের পিছনে তোমার হাত রয়েছে। তুমি ভেবেছো তুমি আমাকে সব সময় হাতের পুতুল বানিয়ে রেখেছো, কিন্তু সেইটা ভুল। আমি প্রথমে তোমাকে বাংলাদেশেই ধরে ফেলেছিলাম। তুমি খুন করেছো তোমার ভাইকে, কারণ সেও ছিল সেই ছাত্রদের একজন, আর তার কাছেই ছিল সেই ফলক। বাকি 4 জনের মতোই খুন করেছো, কিন্তু সেটাতে তোমার মাকে তুমি উস্কে দিয়েছো, কারণ তোমার মা কেমন সেটা তোমার জানা ছিল। তাই নিজেকে বাঁচিয়ে তোমার মাকে তুমি ফাঁসিয়ে দাও, আর তোমার মা সেই বুদ্ধি ইউজ করে খুন করে তাদের। এখন হয়তো মনে করছো আমি ভুল বলে ফেললাম কিছু, ইচ্ছে করে ভুলটা বললাম, কারণ এই সব কিছু তোমার জানা ছিল না। আর আশিক তোমার বন্ধু হয় সেটা আমি বুঝতে পারছি। কি ভেবেছিলে আমি এমনি মিশর এসেছি? সেখানে আসার আগেই আমি সেই আমেরিকার সেই সব ছাত্রদের ব্যাপারে সব তথ্য নিয়ে এসেছিলাম। আর সেই 4 জন যারা নিজেদের পরিচয় পাল্টেছিল, তাদের মধ্যে তোমার ভাই একজন ছিল। সেই কারণে এই খুনটা হতে হয় তোমার ভাইয়ের ভাবিকে। একদিন হঠাৎ করে তুমি বুঝতে পারো কিছু লোক তোমার ভাইয়ের পিছু নিচ্ছে। তখন তুমি তাদের ধরে ফেলো, তাদের থেকে সব কিছু জেনে নাও। তারপর জানতে পারো তারা তোমার ভাইকে খুন করতে চায়। সুযোগটা তুমি হাতছাড়া করলে না, খুন করে দিলে তোমার ভাইকে। তাদের সাথে হাত মিলিয়ে চলতে শুরু করলে, আর এই অবস্থায় আশিককে সাথে নিলে। তোমাদের বাড়িতে গিয়ে সেই 2 দিনের মধ্যেই সব জেনে গিয়েছিলাম, আর ইচ্ছা করেই তোমাকে সহকারী বানাতে রাজি হয়ে যাই। আর তুমি পেয়ে যাও আর একটা সুযোগ। আমার বুদ্ধি ব্যবহার করে শুরু করে দাও সব কাজ। পুলিশের কাছে যেই লোকগুলোর খবর দিয়ে দাও তোমরাই, আর তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করে। তখন শুধু থেকে যাও তোমরা। তোমাদের হাতে রয়েছে গুপ্তধনের নকশা, কিন্তু সেইটা ভালো করে খুঁজে বের করতে তোমরা কিছুতেই পারবে না, সেটা তোমরা জানতে। আর সব কিছুর কেন্দ্রবিন্দু যেহেতু আমি ছিলাম, সেহেতু এর পরে প্ল্যান শুরু করলো আশিক। মিস্টার থ্রিলার কথা শেষ করতেই আশিক বলল, আমি স্বীকার করতে বাধ্য তোর বুদ্ধি কতটা, তাই খুলে বলছি সব। আখি আমার বন্ধু। যখন জানতে পারি অনেক টাকা ডাকছে আমাদের, তখন থেকে শুরু হয় প্ল্যান। যেই দল আখির ভাইকে মারতে চাইছিল, তাদের দলে এক হয়ে যায় আমি। তারা অনেক দিন থেকেই পিছিয়ে পড়ে রয়েছে সেই গুপ্তধনের, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল সেই ফলক। তাই সেগুলোতে কী লেখা আছে সব কিছু জেনে সেই ফলকের মতোই নকল ফলক বানিয়ে নিজের কাছে রেখে দেই। যখন জানতে পারি আখির সাথে তুই মিশর আসিস, তখনই সেই দলের কিছু কুকর্ম পুলিশের কাছে ফাঁস করে দেই। তারা জেলে যাওয়ার আগে আসল ফলক নষ্ট করে দেয়, আর সেগুলোর কপি তো ছিলই আমার কাছে। আর তোর মাথায় গুপ্তধনের চিন্তা ঢুকিয়ে দেই, সেটা খোঁজার জন্য মরিয়া হয়ে উঠিস তুই। আর সেটা খুঁজেও পেয়ে যাই, কিন্তু এখানে কিছুই নেই। আর হ্যাঁ, সেই নকল ফলক আমি পাঠিয়ে দিয়েছিলাম তোর কাছে, যাতে সেখান থেকে এই জায়গা খুঁজে বের করতে পারিস, কিন্তু কেমন করে জানি পুলিশ সেটা জেনে যায়। আশিকের কথা শেষ হতেই সেই দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। শব্দের মালিক হাসি মুখে ভেতরে ঢোকে। তাকে দেখে আখি আর আশিক আরও অবাক হয়ে যায়, আর সালমা গিয়ে তাকে জড়িয়ে ধরে। মিস্টার থ্রিলার সেদিকে তাকিয়ে বলে, ঠিক সময় এসেছো আসলাম। এখন এই পুরো খেলায় তোমার ভূমিকা বলার সময় এসে গেছে। আসলাম শেখ হাসি মুখে সালমাকে নিজের বাহু থেকে আলাদা করে বলতে শুরু করে দেয়, আমি আসলাম শেখ, সালমার স্বামী আর মিস্টার থ্রিলারের সহকারী, মিশর পুলিশ। পুরো খেলায় শুরু থেকে আছি আমি। সব জায়গায় বাঁচিয়ে দিয়েছি মিস্টার থ্রিলারকে, আর সালমাই আমাকে সেই ফলকগুলোর ব্যাপারে জানায়। মিস্টার থ্রিলারের ইচ্ছাতেই তাকে জেলে বন্দি করে দেই, আর তার ইচ্ছা মতো ছেড়ে দেই। আর এখন আমার প্রমোশন পাক্কা। এত বছর পুরনো রহস্য সমাধান, 2 জন চোরকে ধরতে পারবো। এখানে গুপ্তধন নেই তো কি হয়েছে? এই জায়গা খুঁজে পাওয়ার জন্য সরকার নিজে আমাকে পুরস্কৃত করবে। সবটা শুনে হা হয়ে যায় আখি আর আশিক, কারণ তারা চিন্তাও করতে পারেনি মিস্টার থ্রিলার তাদের অলক্ষ্যেই এত বড় একটা গেম খেলছে। আখি তখন মুখ খোলে, সব যখন জানতে পেরেই গিয়েছিলেন, তাহলে এত অভিনয় কিসের কারণে বলুন? কেন? আগেই যদি আমাদের ধরতে তাহলেই তো হতো। আর সেই রাতে আবার আমাকে কিস করার কারণ কি?
হ্যাঁ আসলেই আমাকে ভালোবেসে ফেলেননি তো? হুম। মিস্টার থ্রিলার টাকা ছাড়া কখনো কোনো কিছুকে ভালোবাসে না। মিস আখি, আপনার ভালোবাসার অভিনয় দেখে সত্যি আমি মুগ্ধ ছিলাম। সেই সাথে আমার জন্য গুলি খাওয়া, অসাধারণ পারফরমেন্স। সেই রাতে সেটার জন্য একটা ছোট্ট উপহার তো আমাকে দিতেই হতো। আপনি আমাকে কাবু করে আমার থেকে সেই জায়গা কোথায় সেটা জানতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো আর আমি করতে পারি না, তাই উল্টো আপনাকে কাবু করে ফেললাম। আপনার পারফরমেন্সের প্রশংসা না করে সত্যিই পারছি না। হাসতে হাসতে জবাব দিল মিস্টার থ্রিলার। আখির মুখ বন্ধ হয়ে গেছে। সেটা দেখে মাথার হেডটা একটু উপরে তুলে গোলাপ ফুলটা নাকের কাছে ঠেকিয়ে মিস্টার থ্রিলার আসলাম শেখকে বলল, এই সময় আমার আইসক্রিমটা প্রচুর মিস করছি, কিন্তু কী বা আর করার। আর হ্যাঁ আখি, সব জানতে পেরেছিলাম ঠিকই, কিন্তু এইটা তো জানতে পারিনি মিশরের এত রহস্য আছে। রানী সুইস্তান আর তার গুপ্তধন যে খোঁজার বাকি ছিল, তাই আমাকেও সমান তালে একটু অভিনয় করে যেতে হয়েছে। আর তুমি প্রফেসর ইউনুসের ওখানে সেই প্রাচীন মিশরীয় লেখাগুলো পড়তে পারছিলে দেখে বুঝে যাই এই বিষয়ে তুমি অনেক কিছুই জানো, তাই ইচ্ছা করে তোমার জালে ফেঁসে যাই। আমার সহকারী শুরু থেকেই ছিল সালমা আর তার স্বামী, আর তাদেরও মেয়াদও শেষ। তাদের প্রাপ্য হলো এই জায়গা খুঁজে বের করার ক্রেডিট তাদের, আর আসলাম পাবে তোমাদের ধরার প্রমোশন, আর আমি পাবো ইন্সপেক্টর জামাল আহমেদের থেকে টাকা। পুরো কেসের সমাপ্তি। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে আখি, এইসবের পিছে না পড়ে যদি আমার মতো হতে পারতে তাহলে অনেক টাকা ইনকাম করতে, কিন্তু আফসোস এখন জেলে যেতে হবে। হঠাৎ করে আশিক প্রশ্ন করে, এখানে যে গুপ্তধন নেই সেটা তুই আগে থেকেই জানতি, তাই না? তার কথা শুনে আবার হো হো করে হাসতে থাকে মিস্টার থ্রিলার। তারপর বলে, ইতিহাসের রহস্যকে রহস্য হিসেবে রাখাই ভালো। রানীর মনে কী ছিল সেটা একমাত্র সেই জানে, কিন্তু তার অভিশাপ সত্যি হলো মানতেই হবে। তার কারণেই ধরা পড়লে তোমরা। মিস্টার থ্রিলারের কথা শুনেই সাদিক আখির হাতে ধরে পালাতে লাগলো। সেই জায়গা থেকে এক দৌড়ে চোখের দৃষ্টির বাইরে চলে গেল। নীরব দর্শক হয়ে তাকিয়ে থাকলো বাকি তিনজন। আসলাম শেখ কিছুক্ষণ পর ছুটে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে হাসি মুখে বলল, রানী সুইস্তানই তাদের ধরেছে, কিন্তু আশিক পালিয়ে গেছে। এইটুকু বলেই আবার বাইরে চলে যায় আসলাম। তখন ঘরের মধ্যে শুধু সালমা আর মিস্টার থ্রিলার। হঠাৎ করে সালমা মিস্টার থ্রিলারকে জড়িয়ে ধরে আর তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সেই অবস্থায় থাকার পর নিজেকে ছাড়িয়ে নিয়ে একবার হাসি মুখে তাকায় মিস্টার থ্রিলারের দিকে। মিস্টার থ্রিলার বুঝতে পারে কাল রাতে সালমার চোখের পানির মূল্য আজকে সে নিজেই পূরণ করে নিল। ইন্সপেক্টর জামাল আহমেদ বসে আছে মিস্টার থ্রিলারের সেই ঘরে। হাজারো প্রশ্ন তার মনে উকে দিচ্ছে। অবশেষে থাকতে না পেরে জিজ্ঞেস করে দিল, আচ্ছা, রানী সুইস্তান আখিকে ধরল কি করে? অভিশাপ। কথাটা উচ্চারণ করে এক চামচ আইসক্রিম মুখে দিয়ে বলতে শুরু করে মিস্টার থ্রিলার। রানী সুইস্তান ছিল অনেক বুদ্ধিমতী। সে তার সমাধির বাইরে বেশ কিছু জায়গায় চোরাবালির ফাঁদ তৈরি করে রেখেছিল, কিন্তু কালের বিবর্তনে তারা প্রায় সব কয়টাই নষ্ট হয়ে যায়। কিন্তু একটা তখনও ছিল বাহিরে, আর পালানোর সময় আখি সেখানেই পড়ে যায়। তাকে উঠানোর আর কোনো চেষ্টা করেনি আশিক, তাই সে পালিয়ে যায়। গম্ভীর হয়ে মাথা কাত করে জামাল আহমেদ। তার পাশেই রয়েছে কনস্টেবল হারুন। হারুন মিস্টার থ্রিলারকে প্রশ্ন করে, তাহলে সব খেলা শুরু থেকে আপনার হাতেই ছিল, আর আকাশের সাথে আপনার কি সম্পর্ক? সবটা আপনাদের না জানলেও চলবে মিস্টার হারুন। অপরাধী এখন জেলে, আর আমার টাকা আমি পেয়ে গেছি। এখন আপনারা যেতে পারেন, এখানে আর আপনাদের কাজ নেই। গম্ভীর কণ্ঠে জবাব দিল মিস্টার থ্রিলার। হঠাৎ করে ঘরের এক কোণে বিশাল একটা মসৃণ পাথর নজরে পড়ল ইন্সপেক্টর জামালের। মিস্টার থ্রিলারকে জিজ্ঞেস করতে এসে বলল, 1000 বছরের পুরনো ইতিহাসের চাবি ওইটা। সেই গুহা পথ বের করতে যেই পাথর সরিয়ে দেওয়া হয়েছিল, সেই পাথর। এত বছর পুরনো একটা পাথর, আর দেখতে এত মসৃণ, সেই জন্য সাথে করে নিয়ে এসেছি। ইন্সপেক্টর জামাল আর কোনো কথা না বলে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়ল। দরজা পর্যন্ত পৌঁছতেই আবার মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে বলল, লাস্ট একটা প্রশ্ন মিস্টার থ্রিলার, আপনার থেকে রহস্যময় আপনার নাম। নিকের পুরো অর্থ নাইমুল ইসলাম, কিন্তু কের অর্থ কি? কথাটা শুনে হেসে উঠল সে। তারপর বলল, কিছু রহস্য থাকতেই ভালোবাসে, তাই না?
যেমন রানী সুইস্তানের গুপ্তধন। মিস্টার জামাল আহমেদ জানে আর কোনো উত্তর সে পাবে না, তাই সেখান থেকে বেরিয়ে জিপ নিয়ে সোজা চলে গেল তার গন্তব্যস্থলে। আইসক্রিমের বাটি ততক্ষণ ফাঁকা হয়ে গেছে, সেটা টেবিলে রেখে সেই পাথরের কাছে এগিয়ে যায় মিস্টার থ্রিলার। সাবধানে সে পাথরের মুখ ঘুরিয়ে দেয়, আর তখনই নজরে আসে পাথরের সাথে লাগানো সূক্ষ্ম একটা গোপন পথ। সেদিকে তাকিয়ে মুচকি হাসল মিস্টার থ্রিলার। যেই গুপ্তধনের জন্য এত কিছু, সেটা যে একটা পাথরের মধ্যে থাকতে পারে সেটা কোনো দিন কেউ ভাবতেও পারেনি, কিন্তু মিস্টার থ্রিলার সেটা বুঝতে পেরেছে। সেই জন্যই সে মিস্টার থ্রিলার মনে মনে একবার রানী সুইস্তানের প্রশংসা করে সেই গোপন পথ খুলে বের করে আনলো 1000 বছরের পুরনো গুপ্তধন।